আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বাজেট অ্যান্ড বাজেটারি কন্ট্রোল নিয়ে। এই বাজেট অ্যান্ড বাজেটারি কন্ট্রোল ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিকম এর 4th সেমিস্টারে আছে এবং এই চ্যাপ্টার থেকে তোমাদের এক্সামে 10 নাম্বার আসবে। তো বাজেট অ্যান্ড বাজেটারি কন্ট্রোলটা ভালো করে জানার আগে আমাদের ভালো করে জানতে হবে বাজেট জিনিসটা কি। তো এখন আমি তোমাদের সামনে আলোচনা করব বাজেট জিনিসটা কি। দেখো, তোমরা যখন কোনো কাজ করো তার আগে বাজেট করো নাকি কাজ করার পরে বাজেট করো? অ্যান্সারটা হলো অবশ্যই আমরা কাজ করার আগে বাজেট করি। বাজেটের মানে হলো যেই কাজটা আমরা করতে যাচ্ছি তার ব্যাপারে আন্দাজ করা, অর্থাৎ এস্টিমেট করা। ওই কাজ যখন পারফর্ম হবে তখন কোথায় কোথায় কত টাকা খরচ হয়েছে, অর্থাৎ প্রেডিকশন করাটাই হলো বাজেট। উদাহরণস্বরূপ বলা যেতে পারে তুমি একটা বাড়ির কনস্ট্রাকশন করতে চাও, তো তুমি কন্ট্রাক্টর বা রাজমিস্ত্রিকে বললে আমাকে হেল্প করো বাজেট বানাতে, অর্থাৎ আমার এই বিল্ডিংটা তৈরি করতে আনুমানিক কত খরচ হতে পারে। ঠিক আছে? তো তখন সেই কন্ট্রাক্টর বা রাজমিস্ত্রি বলল এত ম্যাটেরিয়াল লাগবে, এত পরিমাণ লেবার লাগবে, এত আদার এক্সপেন্স খরচ হবে। ঠিক আছে? তো তোমার বাড়িটা 20 লাখ থেকে 25 লাখ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আশা করা হচ্ছে। অ্যাকচুয়াল এক্সপেন্স তো রিয়াল, এটা তো বাজেট মানে এক্সপেক্টেড। আর একটা উদাহরণ ধরো, তুমি ধরো মোবাইল ফোনের দোকানে ফোন কিনতে গেছো, তো একটা বাজেট নিয়ে যাও। তো ধরো তোমার বাজেট 15,000 টাকা। ফোনের দাম তো 15,000 টাকার বেশিও হতে পারে, আবার 15,000 টাকার কম দামও হতে পারে। তো এরকম তো কখনো হবে না আমি বাজেট করে গেছি 15,000 টাকা, আমার ফোনের দাম 15,000 টাকাই হবে। তো সেটা মার্কেটের উপর ডিপেন্ড করে, কখনো ফোনের দাম বেড়ে যায়, কখনো ফোনের দাম কমে যায়, এটা হতেই পারে। তো বাজেট হচ্ছে কাজ করার আগে একটা পেপার ওয়ার্ক, রিয়াল কিছুই নয়, সবকিছু ইমাজিনেশন। তোমরা এটা দেখে বাস্তবে যখন কাজটা করবে তখন দেখবে বাজেটেড ফিগারের সাথে অ্যাকচুয়াল ফিগারের কখনোই ম্যাচ করবে না, তবে অনেকটাই কাছাকাছি থাকবে। অর্থাৎ বাজেটেড ফিগার আর অ্যাকচুয়াল ফিগার অনেকটাই কাছাকাছি থাকবে, হয়তো কিছুটা বেশি হবে বা হয়তো বাজেট ফিগার কিছুটা কম হবে, কাছাকাছিই থাকবে। তার মানে মোট কথা হলো প্রেডিকশন করা, অর্থাৎ বাজেট মানেই হচ্ছে প্রেডিকশন করা। এই প্রেডিকশন কি আমাদের কাছে হেল্পফুল হয়? অবশ্যই হেল্পফুল হয়, কেননা প্রেডিকশনের বেস করেই তো আমরা এফর্ট দিই। তোমরা যে এক্সামের প্রিপারেশন নিচ্ছ ওটাও তো একটা বাজেট, কেননা তোমরা এখন দিয়ে যে পড়াশোনা করছো তোমরা তো একটা এস্টিমেট করছো যে এই অঙ্কটা হয়তো পরীক্ষায় আসতে পারে, তার মানে তোমরা বাজেট করছো। ঠিক আছে? তো বা ওই অঙ্ক যদি নাও আসে ওই টাইপের অঙ্ক আসছে। তো এই তোমাদের ব্যাপারটা বোঝালাম বাজেট জিনিসটা কি। আর এই বাজেট জিনিসটা তোমাদের কাছে নতুন নয়, তোমরা যখন 11-12 বিএসটি বলে একটা সাবজেক্ট পড়ছো তখনই বাজেট শুনেছিলে। তো বাজেট সম্পর্কে তোমাদের আইডিয়া, এছাড়াও যখন এই সেমিস্টারে যখন ট্যাক্স পড়ছো ট্যাক্সেও তো বাজেট বলে একটা কনসেপ্টটা ছিল। ঠিক আছে? যেমন ফাইন্যান্স মিনিস্টার একটা বাজেট পেশ করে, ছিলাম তো বাজেট পেশ করে, তো সেই বাজেট সম্পর্কেই তোমাদের এখন বলছি। তো আমরা তো ম্যানেজমেন্টের ফাংশন পড়েছিলাম বিএসটি তে, সেখানে প্ল্যানিং ছিল ম্যানেজমেন্টের একটা অন্যতম ফাংশন। ঠিক আছে? বলতে পারো মেন ফাংশন। সেই প্ল্যানিং এর একটি ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে বাজেট। তো আমাকে যদি কেউ বলে বাজেট জিনিসটা কি, ইন ওয়ান ওয়ার্ডস আমি কি অ্যান্সার দেব? বাজেট ইজ দ্য প্ল্যানিং ফর মেকিং এক্সপেন্ডিচার অ্যান্ড ইনকাম ফর আ ফিউচার পিরিয়ড। কি বললাম? বাজেট ইজ দ্য প্ল্যানিং ফর মেকিং এক্সপেন্ডিচার অ্যান্ড ইনকাম ফর আ ফিউচার পিরিয়ড, not only in business but also in every social organization and even in every family. A budget for a period is done well in advance. অর্থাৎ বাজেটটা হচ্ছে ফিউচার ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের আনুমানিক একটা হিসাব বলতে পারো। এটা স্ট্যাটিস্টিক্যাল ডেটার উপর ভিত্তি করে তৈরি হয়। তো দেখো বাজেটের একটা ডেফিনেশন আমি একটা তুলেছি, কি লেখা আছে? বাজেট ইজ আ ফিনান্সিয়াল অ্যান্ড অবলিক অর কোয়ান্টিটেটিভ statement prepared prior to defined period of time of the policy to be pursued for the purpose of attaining given objective. আচ্ছা, এই ডেফিনেশনটা কোথায় লেখা আছে? সিআইএমএ লন্ডন, অর্থাৎ চার্টার্ড ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তো খুব সুন্দর একটা ডেফিনেশন দিয়েছে। তো কি বলেছে প্রথমে? বাজেট ইজ আ ফিনান্সিয়াল অ্যান্ড অর কোয়ান্টিটেটিভ স্টেটমেন্ট, অর্থাৎ এর মানে হলো এর মধ্যে নাম্বার বা ডিজিট বা ফিগার নিয়ে কথাবার্তা বলা হবে, অর্থাৎ বাজেটের স্টেটমেন্টটা হবে ফিগার ভিত্তিক স্টেটমেন্ট।
তারপর কি দেখা যায়, আন্ডারলাইন করা যায় প্রায়র টু ডিফাইন পিরিয়ড। এই প্রায়র টু ডিফাইন পিরিয়ড বলতে আমরা বুঝি প্ল্যানিং ইন অ্যাডভান্স। আর এখানে যে প্রায়র লেখা আছে না, প্রায়র মানে অ্যাডভান্স, অর্থাৎ আগে থেকেই অ্যাডভান্স প্ল্যান করব। আচ্ছা, আর একটা কথা, এখানে যে ডিফাইন পিরিয়ড বলছে, ডিফাইন পিরিয়ড বলতে আমরা কি বুঝবো? আমরা যখন বাজেট বানাবো তখন কোনো না কোনো পিরিয়ডের বানাবো। আমরা আমাদের বুকটা স্টাডি করে যা বুঝতে পারছি যে আমরা বাজেট কখনো 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 আমাকে বাজেট করতে বলে কোয়ার্টারের, কখনো কখনো 6 মান্থের বাজেট করতে বলবে, অর্থাৎ হাফ ইয়ারলি, কখনো কখনো ইয়ারলি বাজেট করতে বলবে, বা কখনো কখনো তোমরা 4 মান্থের বাজেটও পাবে। তবে বলছে কি পলিসি টু বি পারসিউড। এই পলিসি টু বি পারসিউড মানে যেই কাজটা তুমি করতে চাও সেই রিগার্ডিং বাজেটটা বানাও। তার বলছে অ্যাটেইনিং গিভেন অবজেক্টিভ। এই অ্যাটেইনিং গিভেন অবজেক্টিভটা হলো যেটা তোমার পারপাস ছিল সেটা অ্যাক্টিভ করার জন্য তুমি প্ল্যানিং করো এবং ওই প্ল্যানিংকে কোয়ান্টিফাই করো, তাকেই আমরা বলবো বাজেট। তাহলে আশা করি ব্যাপারটা বোঝা গেল বাজেট জিনিসটা কি। এরপরে দেখো কি লেখা আছে, বাজেটিং। এতক্ষণ বললাম বাজেট জিনিসটা কি, এখন তোমাদের সামনে আলোচনা করো বাজেটিং জিনিসটা কি। ঠিক আছে, দ্য প্রসেস অফ প্রিপেয়ারিং দ্য বাজেট ইজ নোন অ্যাজ বাজেটিং। কত সুন্দর সোজা ভাষায় লিখেছে, দ্য প্রসেস অফ প্রিপেয়ারিং দ্য বাজেট ইজ নোন অ্যাজ বাজেটিং, অর্থাৎ বাজেটটা তৈরি করাটাকেই বলে বাজেটিং। তবে এই বাজেটিংটা যে তৈরি করব এটা খুব শর্ট টার্ম পিরিয়ডের জন্য হয়, বলতে পারো 1 বছরের জন্য। এবার বলবো বাজেটারি কন্ট্রোল। বাজেটারি কন্ট্রোল জিনিসটা কি? বাজেটারি কন্ট্রোল ইজ দ্য সিস্টেম অফ কন্ট্রোলিং কস্ট থ্রু প্রিপারেশন অফ বাজেট। তো বাজেটারি কন্ট্রোল বলেছে সিস্টেম অফ কন্ট্রোলিং, একটা সিস্টেমকে কন্ট্রোল করে। কি সিস্টেম কন্ট্রোল করে? কস্ট, অর্থাৎ কস্টটাকে কন্ট্রোল করে। বাজেট প্রিপারেশন করার সময় তারা কস্টটাকে কন্ট্রোল করে, এটাই হচ্ছে বাজেটারি কন্ট্রোল। এবার দেখো, তোমরা জিজ্ঞাসা করতে পারো যে স্যার কস্টটা কিভাবে কন্ট্রোল হবে? যেটা তুমি প্রথমে প্ল্যান করেছিলে, এরপর যখন তুমি এক্সিকিউশন করবে, তারপর রেজাল্ট আসবে, তখন তুমি কম্পেয়ার করতে পারবে আমি প্রথমে যা ভেবেছিলাম সেরকম হয়েছে কি হয়নি, আর যদি সেরকম না হয় তাহলে কেন হয়নি। ঠিক আছে, এটাই হচ্ছে বাজেটারি কন্ট্রোল। দেখো এরপরে একটা থিওরি আছে, এটা এক্সামে খুবই দেয়, সেটা কি বলেছে, বাজেটের সাথে বাজেটারি কন্ট্রোলের ডিফারেন্স গুলো লেখো। দেখো প্রথম পয়েন্ট কি লেখা আছে, নেচার অ্যান্ড ম্যানেজমেন্ট ফাংশন। তো বাজেট জিনিসটা কি বললাম, প্রথমেই বললাম বাজেট হচ্ছে ইজ আ পার্ট অফ প্ল্যানিং ফাংশন অফ ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্টের তো ফাংশন ছিল, ফার্স্ট ফাংশনে ছিল প্ল্যানিং, অর্থাৎ তোমরা নিশ্চয়ই পড়েছিলে পার্টস কার্ভ, লুথার গালিকের একটা ওয়ার্ড ছিল পার্টস কার্ভ। ঠিক আছে, সেই পার্টস কার্ভের পি পি কি মিন করছে, পি মিন হচ্ছে প্ল্যানিং, অর্থাৎ বাজেট ইজ আ পার্ট অফ প্ল্যানিং ফাংশন অফ ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের যে ফার্স্ট ফাংশন ছিল প্ল্যানিং, সেই প্ল্যানিং এর একটা পার্ট বাজেট। আর বায়োডারি কন্ট্রোল কি, বায়োডারি কন্ট্রোল ইজ নট আ পার্ট অফ প্ল্যানিং, এটা প্ল্যানিং এর কোনো পার্ট নয়। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট টেকনিক অফ কন্ট্রোল ফাংশন, অর্থাৎ কন্ট্রোলের ইম্পর্টেন্ট একটা টেকনিক। তারপরে দেখো 2 নম্বর কি লেখা, স্টেজ ইন ম্যানেজমেন্ট। ঠিক আছে, ইট ইজ প্রিপেয়ার অ্যাট দ্য প্রাইমারি স্টেজ অফ ম্যানেজমেন্ট ফাংশন, অর্থাৎ ম্যানেজমেন্ট ফাংশনের এটা প্রাইমারি স্টেজ। প্রথমেই বললাম প্ল্যানিং কি ম্যানেজমেন্টের ফার্স্ট ফাংশন, এটা প্রাইমারি স্টেজ। আর এটা কি বলে, ইট ইজ ইউজড অ্যাট দ্য ফাইনাল স্টেজ অফ ম্যানেজমেন্ট ফাংশন। এটা ম্যানেজমেন্ট ফাংশনের প্রাইমারি স্টেজ, এটা ম্যানেজমেন্ট ফাংশনের ফাইনাল স্টেজ বলতে পারো। তারপর বলে যে গোল অ্যান্ড অবজেক্টিভস। বাজেটের গোল আর অবজেক্টিভসটা কি? বলছে ইট ডিটারমাইন দ্য অবজেক্টিভস আর গোলস অফ আ কনসার্ন। আর এটাকে ইট হেল্পস ইন রিচিং সাচ গোলস অর টু ফুলফিল দ্য অবজেক্টিভস অফ দ্য কনসার্ন। অর্থাৎ বাইনারি কন্ট্রোলটা বলছে গোল আর অবজেক্টিভসটা পূরণ করতে, কোনো কনসার্ন বা কোনো অর্গানাইজেশনের গোল আর অবজেক্টিভসটা পূরণ করতে এটা সাহায্য করে, হেল্প করে। ঠিক আছে, তো এবার বলছে ইন্টার রিলেশন, বাজেট ইজ ইন্ডিপেন্ডেন্স টু দ্য ইউজ অফ বাইনারি কন্ট্রোল। আর এখানে কি বলেছে, দ্য টেকনিক অফ বাইনারি কন্ট্রোল ক্যান নট বি অ্যাডাপ্টেড উইদাউট প্রিপারেশন অফ বাজেট। বাজেট প্রিপারেশন ছাড়া আমরা বাইনারি কন্ট্রোল অ্যাডাপ্ট করতেই পারবো না। তারা বলছে কি ইন্টারডিপেন্ডেন্স, বাজেট ইজ আ পার্ট অফ বাইনারি কন্ট্রোল। বাজেট কি বাইনারি কন্ট্রোলের একটা পার্ট, আর বাইনারি কন্ট্রোল ক্যান নেভার বি আ পার্ট অফ বাজেট। বাইনারি কন্ট্রোল বাজেটের পার্ট নয়, অর্থাৎ বাজেট হচ্ছে বাইনারি কন্ট্রোলের পার্ট, কিন্তু বাইনারি কন্ট্রোল বাজেটের পার্ট নয়। যে ইফ দ্য বাজেট ইজ প্রিপেয়ার্ড দ্য বাইনারি কন্ট্রোল মে বি অর মে নট বি প্রিপেয়ার্ড। বলছে বাজেট যদি প্রিপেয়ার করা হয় তাহলে বাইনারি কন্ট্রোল প্রিপেয়ার করতেও পারি, প্রিপেয়ার নাও করতে পারি, কিন্তু বাজেটারি কন্ট্রোল যদি অ্যাডাপ্ট করা হয় তাহলে বাজেট প্রিপেয়ার হবেই হবে। তো
তো যে কজ অ্যান্ড রেজাল্ট রিলেশন, বাজেট ইজ আ কজ অফ বাজেটারি কন্ট্রোল আর বাজেটারি কন্ট্রোল ইজ দ্য রেজাল্ট অফ বাজেট। তা বলছে কম্পালশন, এই কম্পালসারি যেটা বলছে বাজেট ইজ প্রিপেয়ার্ড কম্পালসারি ফর এভরি মডার্ন কনসার্ন, আর বাজেটারি কন্ট্রোল ইজ নট কম্পালসারি, ইট ইজ পিওরলি অপশনাল। তো আশা করি এই থিওরিটা বোঝা গেলে, এই থিওরিটা খুব দেয় তাই জন্য পড়িয়ে দিলাম। তো যাই হোক, এবার আমরা পড়বো কি কাইন্ড অফ বাজেট, ঠিক আছে। তো মেনলি বাজেটের যে আমরা ক্লাসিফিকেশন সেটা আমরা শিখবো। প্রথমে কি বলছি, ফাংশনের দিক থেকে বাজেট হয়, অন দ্য বেস অফ লেভেলের দিক থেকে বাজেট হয়, আর বেসিসের দিক থেকে বাজেট হয়। তো ফাংশনের দিক থেকে কি বাজেট হয়, ফাংশনাল বাজেট আর মাস্টার বাজেট, ঠিক আছে। এই ফাংশনাল বাজেট জিনিসটা কি বলছে, বাজেট রিলেটেড টু ওয়ান অ্যাক্টিভিটি অফ দ্য বিজনেস। বিজনেসে তো অনেকগুলো অ্যাক্টিভিটি থাকে, তার মধ্যে ওয়ান অ্যাক্টিভিটি হচ্ছে ফাংশনাল বাজেট। আর মাস্টার বাজেট কি, অল অ্যাক্টিভিটিস টেকেন টুগেদার, যখন সমস্ত অ্যাক্টিভিটি একসাথে হয় তখন মাস্টার বাজেট। তো দেখো ফাংশনাল বাজেটটা কি বলছে, বলছে অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের কাজ কমপ্লিট করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট বাজেট তৈরি করা হয়, সেগুলিকেই বলে ফাংশনাল বাজেট। এবার বলতে হবে ফাংশনাল বাজেটের মধ্যে কি কি বাজেট পড়ে। দেখো ফাংশনাল বাজেটের মধ্যে কি কি পড়ে, সেলস বাজেট পড়ে, প্রোডাকশন বাজেট পড়ে, প্রোডাকশন কস্ট বাজেট পড়ে, র ম্যাটেরিয়াল বাজেট পড়ে, লেবার বাজেট পড়ে, ফ্যাক্টরি ওভারহেড বাজেট পড়ে, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড বাজেট পড়ে, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন বাজেট পড়ে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাজেট পড়ে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট বাজেট পড়ে, এবং ক্যাশ বাজেট পড়ে, যেই ক্যাশ বাজেট নিয়ে এখন আমরা আলোচনা করব। তার মানে কি কি বললাম, কি কি বাজেট পড়ে ফাংশনাল বাজেটের মধ্যে। ফাংশনাল বাজেটের মধ্যে তোমরা সেল বাজেট পাবে, প্রোডাকশন বাজেট পাবে, ঠিক আছে, প্রোডাকশন কস্ট বাজেট পাবে, র ম্যাটেরিয়াল বাজেট পাবে, লেবার বাজেট পাবে, ফ্যাক্টরি ওভারহেড বাজেট পাবে, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড বাজেট পাবে, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড বাজেট পাবে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাজেট পাবে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট বাজেট পাবে, আর ক্যাশ বাজেট পাবে। যে ক্যাশ বাজেট থেকে আমাদের এক্সামে প্রচুর অঙ্ক আসে, ঠিক আছে। অর্থাৎ এই বাজেটগুলির মধ্যে যে কোনো একটা বাজেট করাই হচ্ছে ফাংশনাল বাজেট, ঠিক আছে। বাজেট রিলেটেড ওয়ান অ্যাক্টিভিটি অফ দ্য বিজনেস। আর মাস্টার বাজেট, সমস্ত বাজেট যখন একসঙ্গে করা হয় তখন তাকে মাস্টার বাজেট বলে, ঠিক আছে। এবার বলছে অন দ্য বেসিস অফ লেভেল, একটা ফিক্সড বাজেট হয়, একটা ফ্লেক্সিবল বাজেট হয়, ঠিক আছে। এটাও শিখবো। তার মানে তোমাদের যে বাজেটের যে সিলেবাসে যে অঙ্কগুলো আসবে তার মধ্যে কি কি বাজেট আসে, এই ফ্লেক্সিবল বাজেটটা খুব আসে পরীক্ষায়, ফ্লেক্সিবল বাজেটটা খুব আসে। আর যে বললাম না এই মাস্টার বাজেটের মধ্যে একটা পয়েন্ট বললাম, বা বলতে পারো ফাংশন বাজেটের মধ্যে কি কি পড়ে, একটা ক্যাশ বাজেট বললাম। তার মানে তোমার এক্সামে ইম্পর্টেন্ট বলতে পারো, এখানে লিখে দিচ্ছি ক্যাশ বাজেট, আর একটা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। এই যে সিইউ সিলেবাসটা আছে, সিইউ সিলেবাসটা সার্ভে করে দেখা গেছে পার ইয়ারে হয় ক্যাশ বাজেট দেয় নাই ফ্লেক্সিবল বাজেট দেয়। আগের বছর যদি ক্যাশ বাজেট দেয় তো এই বছর ফ্লেক্সিবল, আর আগের বছর ফ্লেক্সিবল দিলে এবছর ক্যাশ বাজেট, এটাই দেখা গেছে। তো সুতরাং ক্যাশ বাজেট আর ফ্লেক্সিবল বাজেটটা ভালো করে রাখবে। যেটা সিলেবাসে তোমাদের আছে বাজেট থেকে সেটা হচ্ছে প্রোডাকশন বাজেট। খুব একটা আসে না এক্সামে, একবার কি দুবার এসেছিল, তবে এই প্রোডাকশন বাজেট জেনারেলে আসে। আচ্ছা আর কি দেখতে পাচ্ছ, বেসিস অফ জিরো বেস বাজেট, ঠিক আছে। তো জিরো বেস বাজেট জিনিসটা কি, আমার কাছে আগে থেকে এরকম কোনো বাজেট ছিল না, আমাদের কাছে কোনো বেসিসই ছিল না, আমরা ফার্স্ট টাইম এই কাজটা করছি। ফর এক্সাম্পল ইন্ডিয়াতে ফার্স্ট টাইম সোলার এনার্জি প্ল্যান্ট লাগাচ্ছ, বা মেনে নাও ইন্ডিয়াতে ফার্স্ট টাইম মেট্রো প্রজেক্ট বানাচ্ছ, তখন তোমার কেমন ফিল হচ্ছিল। তো তোমার পক্ষে এই বাজেট করা মুশকিল, কেননা তোমার কাছে কোনো লেভেলই ছিল না। জিরো বেস, জিরো বেস কথাটার অর্থ হলো মানে শুরুতেই কিছু নেই, এটাই তো জিরো বেস, শুরুতেই কিছু নেই। এই এক্সাম্পল গুলো কেন বললাম, মনে করছি ফার্স্ট টাইম তুমি কোনো রেলের প্রজেক্ট বানাচ্ছ, বা ফার্স্ট টাইম ইন্ডিয়াতে সোলার এনার্জি বসানো হচ্ছে, কারণ এগুলো তো আগে কোনো এস্টিমেটই ছিল না, তো ফার্স্ট টাইম করছি। তাই বলছি ট্র্যাডিশনাল বাজেটকে বন্ধ করে দিয়ে শুরুতে কিছু নেই ধরে বাজেট তৈরি করা হবে। এই সম্পর্কে মিস্টার পিটার নামে একজন কন্ট্রোল ডিপার্টমেন্টের ম্যানেজার এই টেকনিকটা ইনভেন্ট করে, এবং ইউএস এর টেক্সাস ইনস্ট্রুমেন্ট কর্পোরেশন নামক এক কোম্পানিতে 1969 ইয়ারে ফার্স্ট অ্যাপ্লাই করেন। তারপর থেকেই এই মেথডটা জনপ্রিয়তা লাভ করে। এরপর 1970 সালে আমেরিকার ফর্মার প্রেসিডেন্ট জিমি কার্টার দেশের বায়োডারি কন্ট্রোল মেথডে এই ব্যবস্থাকে সাপোর্ট করে নিজ দেশে অ্যাপ্লাই করে। তাহলে এই তিনটে থিওরি বলেই হয়ে যাবে। কি কি বলেছে, ডিফারেন্স বিটুইন বাজেট এন্ড বায়োডারি কন্ট্রোল, অবজেক্টিভস, অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ বায়োডারি কন্ট্রোল,
আর বলেছে ফিক্সড বাজেট আর ফ্লেক্সিবল বাজেটের মধ্যে ডিফারেন্স। তো এই তিনটে থিওরি পড়ে রাখবে, তিনটে থিওরি পড়লে আর আশা করি কিছু করতে হবে না। তো যাই হোক, যেটা করাবো বলছিলাম, তোমাদের সিলেবাসে তিনটে বাজেট আছে, এই তিনটে বাজেটের উপর অঙ্ক আসবে, সেটা হচ্ছে ক্যাশ বাজেট, ফ্লেক্সিবল বাজেট আর প্রোডাকশন বাজেট, এবং তার মধ্যে এক্সামে আসে বেশি ক্যাশ বাজেট আর ফ্লেক্সিবল বাজেট। তো আমি এখন যেই বাজেটটা করাবো সেটা হচ্ছে ক্যাশ বাজেট, অর্থাৎ ক্যাশ বাজেটের থিওরিটিক্যাল কনসেপ্ট দিয়ে তারপর অঙ্কে চলে আসবো। তো দেখো এখানে লেখা দেখতেই পাচ্ছ, ক্যাশ বাজেট কি লেখা আছে, বলছে ক্যাশ বাজেট শো এক্সপেক্টেড ক্যাশ ফ্লো ইন দ্য ফোর্থকামিং পিরিয়ড or it gives an estimate of the anticipated receipt and payment during a budget period। তো কি বলছে, এই ক্যাশ বাজেটটা কি দেখায় আমাদের, ক্যাশ বাজেটটা একটা এক্সপেক্টেড ক্যাশ ফ্লো দেয়, মানে ফোর্থকামিং পিরিয়ডের এক্সপেক্টেড ক্যাশ ফ্লো দেয়, ঠিক আছে। অর ইট গিভস অ্যান এস্টিমেট, বলছে রিসিভ, আমাকে যে ক মাসের ক্যাশ বাজেট করতে বলবে সে 3 মাসেরও দিতে পারে, 4 মাসেরও দিতে পারে, যে ক মাসেরই ক্যাশ বাজেট করতে দিক, তার একটা রিসিপ্ট আর পেমেন্ট সম্পর্কে একটা আনুমানিক ধারণা দেয়, এটাই হচ্ছে ক্যাশ বাজেট। দেখো এই ক্যাশ বাজেটে তোমরা যখন করবে না, ক্যাশ বাজেটের দুটো পার্ট পাবে, ঠিক আছে। তো ক্যাশ বাজেটের দুটো পার্ট থাকবে, একটা পার্টে থাকবে ইনফ্লো আর একটা পার্টে থাকবে আউটফ্লো। ইনফ্লো মানে অর্থাৎ অর্গানাইজেশনে কোথায় কোথায় থেকে টাকা আসছে সেটা বলবে, আর আউটফ্লো মানে কোথায় কোথায় থেকে টাকা চলে যাচ্ছে, ঠিক আছে। যেমন ইনফ্লোর মধ্যে কি কি পাবে, ক্যাশ সেল পাবে, কালেকশন ফ্রম ডেটার্স পাবে, তারপর হচ্ছে ইন্টারেস্ট, ডিভিডেন্ড, অর্থাৎ ইন্টারেস্ট কত পাবে, ব্যাংক ইন্টারেস্ট রিসিভড হতে পারে, তারপর ডিভিডেন্ড রিসিভড হতে পারে, এই জিনিসগুলো পাবে। এইগুলোই হচ্ছে তোমার ইনফ্লো। আর আউটফ্লোর মধ্যে কি কি পাবে, পেমেন্ট টু ক্রেডিটার্স, তারপর মেশিনারি পারচেস, ওয়েজেস পেড, আদার এক্সপেন্সেস মানে ওভারহেড পেড, ইনকাম ট্যাক্স পেড, ডিভিডেন্ড পেড, এইসব পাবে। অর্থাৎ এই ইনফ্লো এবং আউটফ্লোর মধ্যে যে ডিফারেন্স থাকবে, ধরো ইনফ্লো হয়েছে আমার 10,000, কোনো পার্টিকুলার একটা মান্থে আমার ইনফ্লো হয়েছে 10,000 আর আউটফ্লো হয়েছে 8,000, তার মানে এক্সেস কত হচ্ছে 2,000 যে হাতে রয়েছে, এটাই তো আমার ক্যাশ টাকা, তাই না। এবার দেখি ক্যাশ বাজেটের আমাদের কি কি মেথড আছে, অর্থাৎ কোন কোন মেথডে আমাদের ক্যাশ বাজেট করা যায়। তিনটে মেথডে ক্যাশ বাজেট হয়, একটা রিসিভড অ্যান্ড পেমেন্ট মেথড, অ্যাডজাস্টেড প্রফিট অ্যান্ড লস মেথড, আর ব্যালেন্স শিট মেথড। তো আমাদের সিলেবাসে যে ক্যাশ বাজেটে যে অঙ্কগুলো করতে হবে কোন মেথডে, রিসিভড অ্যান্ড পেমেন্ট মেথডে করতে হবে, এই মেথডে করতে হবে। এবার ক্যাশ বাজেটের কিছু অ্যাডভান্টেজেস বলে দিই। দেখো ফার্স্ট অ্যাডভান্টেজটা কি বলবো, বলছে এই বাজেট থেকে কখন কতটা পরিমাণ টাকার প্রয়োজন তা জানা যায়, ঠিক আছে। এই বাজেট থেকে কখন কতটা পরিমাণ টাকার প্রয়োজন সেটা জানা যায়, এবং সেই অনুযায়ী আমরা টাকাটা জোগাড় করতে পারবো। 2 নম্বর বলছি বিজনেস এক্সপেনশনের জন্য যে এক্সট্রা টাকার প্রয়োজন, কিভাবে ওই টাকাটা জোগাড় করা যাবে সেটাও জানা যায়। তারপর বলছে ফিক্সড অ্যাসেটে কি পরিমাণ ইনভেস্ট করা প্রয়োজন এবং কিভাবে ওই টাকাটা জোগাড় করা যাবে সেটাও জানা যায়। তারপর এই ক্যাশ বাজেটের মাধ্যমে দেখো কারোর থেকে লোন নেওয়া হয়, সেই লোনের টাকাটাও তো আমাকে পেমেন্ট করতে হবে, সেটাও কিন্তু এই ক্যাশ বাজেটের মাধ্যমে জানতে পারবো। আর ক্যাশ বাজেটের মাধ্যমে এটা আগে থেকে জানা যায় বলে ক্রেডিটার্স এর কাছ থেকে ক্যাশ ডিসকাউন্টের অনেক সুবিধা পাওয়া যায়। তারপর এই বাজেটই আমাদের বলে যে ওয়ার্কারদের কত টাকা ওয়েজেস পেমেন্ট করতে হবে, ইনকাম ট্যাক্স কত দিতে হবে, ডিভিডেন্ড কত পেমেন্ট করতে হবে, সব এই বাজেটের মাধ্যমেই জানতে পারবো। তারপর ক্যাশ বাজেটই আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের টাকাটা জোগাড় করতে সাহায্য করে। আর এই ক্যাশ বাজেটের মাধ্যমে আমরা জানতে পারবো যে পার্টিকুলার কোনো মান্থের শেষে হাতে কত টাকা আছে, ঠিক আছে, এই সারপ্লাস কত টাকা আছে, এবং হাতে যত টাকা রাখার দরকার তার থেকে যদি এক্সট্রা টাকা থাকে, মানে হাতে ক্যাশ যত টাকা থাকার কথা তার থেকে যদি এক্সট্রা টাকা থাকে, তাহলে সেই টাকাটা আমরা কোথায় কি করবো, কোথাও ইনভেস্ট করবো, অর্থাৎ শর্ট টার্ম ইনভেস্ট করে দেবো, অর্থাৎ মার্কেটেবল সিকিউরিটিজ কেনার দিকে আমরা ইন্টারেস্ট দেখাবো। যাই হোক বেসিক কনসেপ্ট গুলো বোঝা গেল, এবার আমরা ক্যাশ বাজেটের অঙ্কে আসবো। তো যাই হোক এবার ক্যাশ বাজেটের অঙ্কে আসা যাক, কেননা তোমাদের সিলেবাসে যেটা আছে বলছিলাম ক্যালকুলেশন সেটাতে ক্যাশ বাজেট আর ফ্লেক্সিবল বাজেটের অঙ্কই আসে। আমি আগে ক্যাশ বাজেটের অঙ্ক আরম্ভ করছি, এবং আমি বলে দিই তোমাদের আমি ক্লাসে টোটাল 7টা ক্যাশ বাজেটের অঙ্ক করাবো। আজকে হয়তো 7টা করানো যাবে না, আজকে হয়তো খুব সম্ভব 2টো ক্যাশ বাজেট করাবো, এবং অন্যান্য ক্লাসে বাকি ক্যাশ বাজেটের অঙ্কগুলো করাবো, ঠিক আছে। তো দেখো প্রথমে কোশ্চেনটা দেখে নাও, এটা সোজা অঙ্কই তুলেছি, এই অঙ্কটা সিইউ বিকম অনার্স 1989-এ এসেছিল।
কোশ্চেনটা দেখো কি বলেছে, বলছে 14 নম্বর কোশ্চেনটা, বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন সাপ্লাইড বাই ব্রাইট লিমিটেড, অর্থাৎ ব্রাইট লিমিটেড কোম্পানির ক্যাশ বাজেট করতে বলেছে। বলছে প্রিপেয়ার আ ক্যাশ বাজেট ফর দ্য পিরিয়ড ফ্রম 1st সেপ্টেম্বর 2005 টু 31st ডিসেম্বর 2005। বেসিক্যালি তোমাদের যে এক্সামে ক্যাশ বাজেট দেবে তোমরা দেখতে পারবে 3 মান্থ অথবা 4 মান্থ দেয়, ম্যাক্সিমাম অঙ্কগুলো তুমি দেখবে 3 মান্থেরই দিয়েছে। তো এখানে দিয়েছে 4 মান্থের দিয়েছে, অর্থাৎ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 4 মাসের ক্যাশ বাজেট করতে বলেছে। তো তোমাকে ইনফরমেশন দিয়েছে। আর একটা কথা বলে দিই, ক্যাশ বাজেট করতে গেলে তোমাকে কি কি ইনফরমেশন দেবে, তোমাকে সেলস রিলেটেড ইনফরমেশন দেবেই। ক্যাশ বাজেট করতে গেলে অবশ্যই সেলস এর ইনফরমেশন দেবে। আর কিসের ইনফরমেশন দেবে, প্রোডাকশন। প্রোডাকশন বলতে বেসিক্যালি কি বুঝি, প্রোডাকশন বলতে এখানে ডাইরেক্ট প্রোডাকশন বলে দেবে না, প্রোডাকশন বলতে ওরা পারচেসের কথা বলে দেবে, ওরা ওয়েজেসের কথা বলে দেবে, অর্থাৎ লেবারদের যে পেমেন্ট করা হয় সেই কথাটা বলে দেবে, আর অন্যান্য আনুষঙ্গিক কিছু খরচ অর্থাৎ আদার এক্সপেন্সের কথা বলে দেবে, ঠিক আছে তো। তো এখানে দেখো কি বলেছে, মান্থ দিয়েছে দেখো জুলাই থেকে শুরু করে ডিসেম্বর অবধি। এবার তোমরা বলতেই পারো সেপ্টেম্বর মাস থেকে বাজেট করতে বলেছে, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর কেন জুলাই থেকে দিয়েছে। তো অঙ্ক করলে যখন অঙ্কটা যখন করবো তখন তোমরা বুঝতে পারবে কেন জুলাই থেকে দিয়েছে, অঙ্কটা স্টার্ট করলেই বুঝতে পারবে। দেখো এখানে বলছে ক্রেডিট পারচেস, বললাম পারচেস ইনফরমেশন দেবে, তারপর বলছে ক্রেডিট সেল বলে দিয়েছে, তারপর ওয়েজেস বলে দিয়েছে, ঠিক আছে তো, তারপর বলে দিয়েছে সেলিং এক্সপেন্স বলেছে, তারপর ওভারহেড বলেছে। আর একটা কথা বলে দিই, আমরা যে ক্যাশ বাজেট করবো না, ক্যাশ বাজেটে অনলি ক্যাশ ট্রানজাকশন রেকর্ড করবো, অনলি ক্যাশ ট্রানজাকশন রেকর্ড করবো, কোনো ক্রেডিট ট্রানজাকশন রেকর্ড করবো, এটা মাথায় রাখবে, ঠিক আছে তো। যত রকমের ক্যাশ ট্রানজাকশন আছে সব রেকর্ড করবো। তাহলে তোমরা বলতেই পারো এখানে ক্রেডিট পারচেস দিয়ে আমাদের রেকর্ড করবে না। দেখো ক্রেডিট পারচেস তো রেকর্ড করা হয় না, রেকর্ড করা হবে ওই কাদের থেকে ক্রেডিটে পারচেস করি আমরা, ক্রেডিটার্সের থেকে ক্রেডিটে পারচেস করি বা সাপ্লায়ার থেকে ক্রেডিটে পারচেস করি, কিন্তু ওদের তো একটা নির্দিষ্ট সময় পর টাকাটা পেমেন্ট করতে হবে, অর্থাৎ যাকে বলি পেমেন্ট টু ক্রেডিটার্স, সেটা তো পেমেন্ট করতে হবে, এই জন্য ক্রেডিট পারচেসটা দিয়েছে। কিছু কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছে, কি বলেছে, এক্সপেক্টেড ক্যাশ ব্যালেন্স অন 1st সেপ্টেম্বর ₹10,500। বলছে সেপ্টেম্বর মাসের শুরুতে কত টাকা ব্যালেন্স ছিল, 10,500 ব্যালেন্স ছিল। তার মানে তোমাকে সেপ্টেম্বর মাস থেকে শুরু করতে হবে, সেপ্টেম্বরের শুরুতেই বলে দিয়েছে এত টাকা ব্যালেন্স ছিল। এবার সেপ্টেম্বর মাসে কিছু ইনফ্লো হবে, আবার সেপ্টেম্বর মাসে কিছু আউটফ্লো হবে, যেটা পড়ে থাকবে সেটাই তো সেপ্টেম্বর মাসের ব্যালেন্স, ঠিক। এই সেপ্টেম্বর মাসের যে ব্যালেন্সটা থাকবে সেটা আবার অক্টোবরে ওপেনিং হয়ে যাবে। এইভাবে তোমাকে করতে হবে অঙ্কগুলো। বি পয়েন্ট বলেছে পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড টু ডেটার্স 2 মান্থ, অর্থাৎ ডেটার্সদের কি টাইম দিয়ে দিয়েছি, ডেটার্সদের টাইম বেঁধে দিয়েছি। দেখো তোমাদেরকে আমি আজকে ধারে অর্থাৎ ক্রেডিটে গুড সোল্ড করলাম, তোমরা 2 মাসের মধ্যে টাকাটা শোধ করে দিও, অর্থাৎ তোমাদের থেকে টাকা রিসিভ করার টাইম হচ্ছে 2 মান্থ, ঠিক আছে তো। তাহলে পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটার্স 1 মান্থ, অর্থাৎ আমরা যাদের থেকে গুডস পারচেস করি, অর্থাৎ সাপ্লায়ার থেকে গুডস পারচেস করি, যাদের থেকে গুডস পারচেস করি ক্রেডিটে, যাদের থেকে গুডস পারচেস করি তাদেরকে তো সাপ্লায়ার বলে বা ক্রেডিটার্স বলে। তো তাদেরকেও তো একটা টাইম পর পেমেন্ট করতে হবে, সেই টার্মস কত দিয়েছে, ঠিক আছে, সেই ক্রেডিট টার্মস বলেছে 1 মান্থ, অর্থাৎ 1 মাসের মধ্যে টাকা শোধ করতে হবে। তাহলে ল্যাগ, এই ল্যাগ মানে দেরি, লেট করা, ডিলে, ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস সেলিং এক্সপেন্স ওভারহেড। বলছে ওয়েজেস কাদের দিই, ওয়ার্কারদের ওয়েজেস দিই বা লেবারদের ওয়েজেস দিই, ঠিক আছে তো, সেলিং এক্সপেন্স এন্ড ওভারহেড, এই পেমেন্টগুলো আমি 1 মাস দেরি করেও পেমেন্ট করতে পারি। অর্থাৎ ধরো এটা কি মাস চলছে, এটা চলছে ধরো এপ্রিল মাস, এপ্রিল মাসের পেমেন্টটা অ্যাটলিস্ট মে মাসে করবো, এপ্রিল মাসের পেমেন্টটা মে মাসে করবো। জেনারেলি তো তাই হয়, কেউ ধরো এপ্রিল মাসে জব করলো, তার স্যালারিটা তোমার মে মাসেই দেয়, বা কোনো ওয়ার্কার যদি এপ্রিল মাসে জব করে তার ওয়েজেসটা কবে দেবে, মে মাসেই দেবে। তাই বলছে 1 মান্থ লেট করে দেবে। এবার বলছে সেলিং কমিশন অ্যাডেড 2% অন সেল ইজ পেবেল 1 মান্থ আফটার সেলস। তো সেলিং কমিশন কত বলেছে, সেলের ওপর 2% হবে, কিন্তু একটা কথা বলেছে 1 মান্থ আফটার সেল, অর্থাৎ এই মাসে যেই সেলটা হবে তার উপর যে কমিশনটা সেটা পরের মাসে দেবে। নেক্সট বলেছে এক্সপেন্ডিচার অন মেশিনারি ওয়ার্থ ₹50,000 ইজ পেবেল ইন অক্টোবর, অর্থাৎ অক্টোবর মাসে একটা মেশিন কেনা হয়েছে, বলছে যে একটা মেশিন কেনা হয়েছে, এবার মেশিনের জন্য তো মেশিন যে কেনা হয়েছে মেশিনের তো টাকা পেমেন্ট করতে হবে, 50,000 পেমেন্ট করবে কবে, অক্টোবরে। এবার বলেছে এক্সপেক্টেড ক্যাশ সেল পার মান্থ 15,000, ধরা হচ্ছে যে প্রতি মাসে 15,000 করে ক্যাশ সেলস হবে। নো কমিশন ইজ পেবেল অন ক্যাশ সেল, ক্যাশ সেলের উপর কোনো কমিশন দেবে না। তো দেখো অঙ্কটা করছি কিভাবে করতে হবে ওটা দেখে নাও, কোশ্চেনটা ভালো করে দেখে নিয়েছো, দেখো অঙ্কটা করছি। তো দেখো দাগটা কেটে নিলাম, ঠিক আছে তো, দাগটা বোঝা যাচ্ছে তো, দেখো লাইনগুলো বোঝা যাচ্ছে তো। আচ্ছা এই ঘরটা লিখবো পার্টিকুলার্স।
তো কোন মাস থেকে অঙ্কটা স্টার্ট করতে হবে? সেপ্টেম্বর থেকে। তাই এখানে লিখবো সেপ্টেম্বর, এখানে লিখবো অক্টোবর, এখানে লিখবো নভেম্বর, এখানে লিখবো ডিসেম্বর। বলেছে তোমাকে অঙ্কটা বলেছে সেপ্টেম্বর মাস থেকে স্টার্ট করো এবং ডিসেম্বর মাস অবধি, তাই লিখলাম সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। তো এখানে অঙ্কটা শুরু করার আগে লিখবো ইন দা বুকস অফ, উপরে লিখে নেবো ইন দা বুকস অফ। ইন দা বুকস অফ বলেছে কি কোম্পানির নামটা বলেছে, সেই কোম্পানির নামটা লিখবো। কোম্পানির নামটা বলেছিল ব্রাইট লিমিটেড, তো এখানে লিখবো ব্রাইট লিমিটেড। তারপর লিখবো কি, এখানে লিখবো ক্যাশ বাজেট, অর্থাৎ যেই বাজেটটা করছি সেই বাজেটটা লিখবো ক্যাশ বাজেট। তারপর লিখবো কি ফর 4 মান্থ এন্ডিং, ফর 4 মান্থ এন্ডিং। তো কোন মাসে অঙ্কটা শেষ হচ্ছে? সেপ্টেম্বর থেকে স্টার্ট করতে বলেছে, ঠিক আছে, শেষ হচ্ছে কোন মাসে? ডিসেম্বর মাসে, তাই লিখবো ফর 4 মান্থ এন্ডিং ডিসেম্বর 2005, ঠিক আছে তো, তাই লিখলাম, এটা লিখে নিলাম, অবশ্যই লিখতে হবে, ঠিক আছে তো। যখন 3 মান্থ এন্ডিং হবে তখন লিখবো 3 মান্থ এন্ডিং, যা বলবে সেই অনুযায়ী লিখবো, কোনো অসুবিধা নেই এর জন্য। এবার দেখো এই তো ফরম্যাটটা সাজিয়ে নিলাম। প্রথমে তোমাকে অঙ্ক করতে হবে, যে ক্যাশ বাজেট করতে হবে না, কোন মাস থেকে অঙ্ক স্টার্ট করছে? সেপ্টেম্বর মাস থেকে। তো তোমরা যখন ক্যাশ বাজেট করবে দেখবে যেই মাস থেকে অঙ্ক স্টার্ট হবে সেই মাসের একটা ওপেনিং ব্যালেন্স অবশ্যই দিয়ে দেবে, ওপেনিং ব্যালেন্স অবশ্যই দিয়ে দেবে। যদি না দেয়, এরকম হবে না দেবে না, এরকম হবে না দেবে না, যদি না দেয় তাহলে তুমি একটা অ্যাজিউম করে নেবে, আর তাও যদি অ্যাজিউম করতে অসুবিধা হয়, কত টাকা অ্যাজিউম করবে তুমি নীল করে নেবে, ঠিক আছে তো। তো এখানে প্রথমে লিখবো কি ওপেনিং ক্যাশ ব্যালেন্স, প্রথমে কি লিখলাম ওপেনিং ক্যাশ ব্যালেন্স। তো তোমরা নিশ্চয়ই কোশ্চেনে দেখতে পাচ্ছ ওপেনিং ক্যাশ ব্যালেন্স কত বলেছে, একদম পুরো ফার্স্ট পয়েন্টে বলেছিল 10,500, কোন মাসে বলেছিল? সেপ্টেম্বর মাসে, তাই এখানে লিখবো সেপ্টেম্বর মাস। তো এটা মাথায় রাখো, সেপ্টেম্বর মাসেরই ক্যাশ ব্যালেন্স বলবে, কখনোই অক্টোবর নভেম্বর ডিসেম্বর বলবে না, তো সেপ্টেম্বরই বলবে, তাই সেপ্টেম্বর মাসের ক্যাশ ব্যালেন্সটা লিখলাম। এবার ঠিক তার নিচে কি লিখবো? রিসিপ্ট। আর কি বললাম, আমাদের ক্যাশ বাজেট করার 3টে মেথড হয়, একটা রিসিপ্ট পেমেন্ট মেথড, একটা অ্যাডজাস্টেড প্রফিট অ্যান্ড লস মেথড, আর একটা ব্যালেন্স শিট মেথড। আমরা কোন মেথড করছি? রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট মেথড করছি, তোমরা দেখলেই বুঝতে পারবে রিসিপ্ট পেমেন্ট মেথড কেন। এই দেখো প্রথমে লিখছি রিসিপ্ট, ঠিক বেশ কিছুক্ষণ পরেই আমরা লিখবো পেমেন্ট, তোমরা বুঝতেই পারছো রিসিপ্ট আর পেমেন্ট মেথড হবে। তো প্রথমে লিখলাম রিসিপ্ট, ঠিক আছে তো। রিসিপ্টের কটা আইটেম আছে বুঝতে পারছি না, কোশ্চেনটা পড়লাম তোমরা দেখে নিয়েছো, যাই হোক রিসিপ্টের খুব জোর হলে 2 থেকে 3টে আইটেম থাকে, তা আমি মনে করছি এতটার মধ্যে হয়ে যাবে, রিসিপ্ট এতটার মধ্যে হয়ে যাবে, আমি মনে করছি রিসিপ্ট এতটার মধ্যে হয়ে যাবে, ঠিক আছে তো। তার মানে পেমেন্ট করবো তার নিচ থেকে, এখান দিয়ে লিখবো পেমেন্ট, ঠিক আছে তো, এখানে লিখলাম পেমেন্ট, এখানে কোলন ড্যাশ দিয়ে দিলাম রিসিপ্ট আর পেমেন্টের, ঠিক আছে তো। এবার একটা একটা করে লাইন পড়ছি। প্রথমে কি বলেছিল? এ পয়েন্ট তো হয়ে গেল, বি পয়েন্ট বলেছিল পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড টু ডেটার্স 2 মান্থ, অর্থাৎ যাদেরকে আমরা ধারে গুডস বেচবো তাদের থেকে টাকা পাওয়ার মেয়াদটা ক মাস? 2 মাস, ঠিক আছে তো। তো যাদেরকে আমরা ধারে গুডস বেচবো তাদের থেকে টাকা পাওয়ার মেয়াদ ক মাস? 2 মাস বলেছে, এটা মাথায় রাখবে। অর্থাৎ যাদেরকে আমরা সেল করি তাদের থেকে 2 মাস অন্তর অন্তর টাকাটা পাবো। তো দেখো কোশ্চেনে দেখো এখানে ক্রেডিট সেল কত বলেছিল, দেখো জুলাই মাসে সেল বলেছিল 1,60,000, অর্থাৎ জুলাই মাসে আমি কাস্টমারকে, আমার কোম্পানির কাস্টমারকে আমি 1,60,000 গুডস বেচেছিলাম ক্রেডিটে, ঠিক আছে তো। তার মানে এই টাকাটা আমি কবে পাবো? বলছে 2 মাস পর পাবো, তাই জুলাই মাসের টাকাটা আমি পাবো কবে? সেপ্টেম্বর পাবো, মানে জুলাইয়ের টাকাটা আগস্টে পেলে 1 মাস হচ্ছে, কিন্তু সেপ্টেম্বর পেলে 2 মাস, তাহলে জুলাইয়ের টাকাটা পাবো আমি সেপ্টেম্বরে। এবার আগস্টের টাকাটা কবে পাবো আমি? আগস্টের টাকাটা পাবো 2 মাস পর, মানে অক্টোবরে পাবো, ঠিক আছে তো। সেপ্টেম্বরের টাকাটা পাবো নভেম্বরে, আর অক্টোবরের টাকাটা পাবো ডিসেম্বরে। তাহলে বোঝা গেল কোন কোন মাসের টাকা পাচ্ছি। জুলাইয়ের টাকাটা পাচ্ছি সেপ্টেম্বরে, জুলাইয়ের টাকাটা পাচ্ছি সেপ্টেম্বরে, আগস্টেরটা পাচ্ছি অক্টোবরে, ঠিক আছে তো, সেপ্টেম্বর পাচ্ছি নভেম্বরে, আর অক্টোবরটা পাচ্ছি ডিসেম্বরে। তার মানে তুমি প্রথম 4টে অ্যামাউন্ট নেবে। কেন? এই যে জুলাই মাস থেকে অঙ্ক স্টার্ট করছে, বুঝতে পেরেছো তো। তাহলে 2 মাস অন্তর অন্তর। কখনোই তোমরা ভুল করে এটা করো না, তোমাকে সেপ্টেম্বর মাসে বলেছে বলে সেপ্টেম্বর মাসে সেলের টাকাটা নিয়ে নিলে।
তো ক্রেডিট সেল জিনিসটা কি, যাদেরকে আমরা ধারে গুডস বেচবো তাদের থেকে আমরা নির্দিষ্ট টাইম পর টাকা পাই। তো যাদেরকে জুলাই মাসে ধারে গুডস বেচি সেই টাকাটা কবে পাবো আমরা? 2 মাস পর, মানে জুলাইয়ের টাকাটা পাবো আমরা সেপ্টেম্বর মাসে। তার মানে কি, কাস্টমারের থেকে টাকা পাচ্ছি মানে কি হচ্ছে, আমার টাকাটা কালেকশন হচ্ছে। টাকা কালেকশন হলে হওয়া মানে কি, আমার রিসিপ্ট, তাই তো? তাই রিসিপ্টে লিখবো, তুমি লেখো রিসিপ্টে লেখো কালেকশন ফ্রম ডেটার্স, কালেকশন ফ্রম ডেটার্স। কত? জুলাইয়ের টাকাটা তুমি সেপ্টেম্বরে করে বসিয়ে দাও। কত ছিল? 1,60,000। জুলাইয়ের টাকাটা সেপ্টেম্বরে লিখবো 1,60,000। এবার জুলাইয়ের পর আগস্ট, আগস্টের টাকাটা অক্টোবরে লিখো। 1,85,000। ঠিক সেম ভাবে পরেরটা কত হবে? 2,10,000। তারপরটা হবে 2,45,000। তাহলে বোঝা গেল। এবার 2 নম্বর পয়েন্টটা কি বলেছে, মানে 2 নম্বর তো হলো, বি তো পয়েন্ট হলো। এবার সি পয়েন্টটা বলেছে পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটার্স, অর্থাৎ যাদের থেকে আমরা ধারে গুডস কিনি তাদেরকে কি বলে? সাপ্লায়ার। যাদের থেকে ধারে গুডস পারচেস করবো তাদেরও তো টাকাটা পেমেন্ট করতে হবে। তাদেরকে কতদিন অন্তর অন্তর পেমেন্ট করবো? 1 মাস অন্তর অন্তর। অর্থাৎ জুলাই মাসে যাদের থেকে আমরা ধারে গুডস কিনেছিলাম সেই টাকাটা কবে পেমেন্ট করবো? জুলাইয়ের টাকাটা পেমেন্ট করবো আগস্টে। আর আগস্টের টাকাটা কবে দেবো? সেপ্টেম্বরে। সেপ্টেম্বরটা দেবো অক্টোবরে, অক্টোবরটা দেবো নভেম্বরে, নভেম্বরটা দেবো ডিসেম্বরে। ঠিক আছে? আর ডিসেম্বরটা দেওয়ার কোনো প্রশ্নই ওটা না, ডিসেম্বরটা হবে পরের বছর জানুয়ারিতে। আমাকে তো পরের বছর অঙ্ক করতে বলেনি, আমাকে এই বছর ডিসেম্বর অবধি করতে বলেছে। তা বোঝা গেল। তো এটা পেমেন্টে লিখবো। তা আমি টাকাটা পেমেন্ট করছি, কাকে পেমেন্ট করছি? ক্রেডিটার্সকে পেমেন্ট করছি। তাই লেখা উচিত কি? পেমেন্ট টু ক্রেডিটার্স। তো এখানে লেখো পেমেন্ট টু ক্রেডিটার্স, পেমেন্ট টু ক্রেডিটার্স। তো জুলাই মাসে ছিল 85,000, জুলাইয়েরটা দেবো আগস্টে। আমার তো আগস্ট করতে পারিনি, আমি কোন মাসে কত? সেপ্টেম্বর থেকে। তার মানে আগস্টেরটা সেপ্টেম্বরে দেবো। আগস্টে কত ছিল? আগস্টে ছিল 92,000, ওটা সেপ্টেম্বরে দেবো। তারপর সেপ্টেম্বরে কত ছিল? সেপ্টেম্বরে ছিল 1,00,000, ওটা অক্টোবরে দেবো। আর অক্টোবরে কত ছিল? 1,20,000, ওটা নভেম্বরে দেবো। আর নভেম্বরটা কবে দেবো? ডিসেম্বরে দেবো। তার মানে এ বি সি 3টে পয়েন্ট হয়ে গেল। 4 নম্বর পয়েন্ট কি বলেছে? ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস, সেলিং এক্সপেন্সেস এন্ড ওভারহেড 1 মান্থ। অর্থাৎ ওয়েজেস এর টাকাটা আমরা 1 মাস দেরি করে পেমেন্ট করব। একই কথা। জুলাইয়ের টাকাটা দেবো আগস্টে, আগস্টেরটা দেবো সেপ্টেম্বরে, সেপ্টেম্বরটা দেবো অক্টোবরে। তার মানে দেখো তোমরা ওয়েজেস এর দিকে তাকাও। জুলাই মাসে ওয়েজেস কত ছিল? জুলাই মাসে ওয়েজেস ছিল 32,000। এই টাকাটা কবে দেবো? আগস্টে দেবো। আমাকে কি আগস্ট মাস দিয়ে করতে বলেছে? না, আমাকে সেপ্টেম্বর থেকে করতে হবে। তার মানে আগস্ট মাসের ওয়েজেসটা নেবো। তার মানে এখানে কি লিখবো? ওয়েজেস। তাহলে দেখো আগস্ট মাসে ওয়েজেস কত ছিল? 37,000। আগস্ট এটা সেপ্টেম্বরে নিলাম। এবার সেপ্টেম্বরে ওয়েজেস কত ছিল? 42, এটা অক্টোবরে নেব। এবার অক্টোবরে ওয়েজেস কত ছিল? 49, এটা নভেম্বরে নেব। আর নভেম্বরে ওয়েজেস কত ছিল? 35,500, এটা ডিসেম্বরে নেব। ঠিক সেরকম একই রকম ভাবে করবো কি? সেলিং এক্সপেন্সেস। তো সেলিং এক্সপেন্সেস আচ্ছা কোনগুলো পেমেন্ট হবে বোঝা গেল তো? পেমেন্ট টু ক্রেডিটার্স হলো, ওয়েজেস হলো। এবার সেলিং এক্সপেন্স, এটাও তো এক্সপেন্সেস, এটা পেমেন্টে বসবে। বলছে একই রকম ভাবে সেলিং এক্সপেন্স টাকাটাও 1 মাস দেরি করে পেমেন্ট করবে। তো সেলিং এক্সপেন্সেস দেখো, জুলাই মাসে সেলিং এক্সপেন্স কত ছিল? 8,000 টাকা। এই টাকাটা দেবো আগস্টে। আর আগস্টে সেলিং এক্সপেন্স কত ছিল? 9,500 টাকা। এটা কবে দেবো? সেপ্টেম্বরে। তো এখানে লিখবো 9,500 টাকা। এবার আগস্টটা সেপ্টেম্বরে দিলাম, এবার সেপ্টেম্বরটা অক্টোবরে দেবো। সেপ্টেম্বরে সেলিং এক্সপেন্স কত ছিল? 10,500। অক্টোবরে সেলিং এক্সপেন্স কত ছিল? 12,500। এবার দেখো নভেম্বরে সেলিং এক্সপেন্স কত ছিল? 8,900। তো লিখে দিলাম এটা। সেম ভাবে ওভারহেড করব। ওভারহেড মানে হচ্ছে এক্সপেন্সেস, তো এক্সপেন্সটা পেমেন্টেই আসবে। তো ওভারহেড কি বলেছে? বলছে ওভারহেডের টাকাটাও আমরা 1 মাস দেরি করে পেমেন্ট করব। 1 মাস দেরি করে পেমেন্ট করবো মানে তোমার কোশ্চেনে জুলাই মাসের ওভারহেড দিয়েছিল, তাই জুলাই মাসের টাকাটা 1 মাস দেরি করে দেবে। মানে কবে দেবে? আগস্টে দেবে। তোমায় কি আগস্টের থেকে ক্যাশ ব্যাক করতে বলেছে? না। কোন মাস থেকে করতে বলেছে? সেপ্টেম্বর থেকে করতে বলেছে। তার মানে আগস্টের ওভারহেডটা কবে দেবে? তুমি সেপ্টেম্বরে দেবে। তার মানে তোমার আগস্টের টাকাটা বসাতে হবে।
আগস্টে ওভারহেড কত দেখতে পাচ্ছ? আগস্টে ওভারহেড ছিল 11,500। তো লেখো আগস্টেরটা সেপ্টেম্বরে বসাবো, একই রকম ভাবে সেপ্টেম্বরেরটা অক্টোবরে বসাবো। 13,000, তারপর 14,500, তারপর 10,500। হলো তো? তার মানে আমার এ পয়েন্ট হয়ে গেছে, বি হয়ে গেছে, সি হয়ে গেছে, ডি হয়ে গেছে। এবার ই নম্বর পয়েন্টটা পড়বো। বলছে সেলিং কমিশন। ভাবো দেখি সেলিং কমিশনটা কি কোম্পানির ইনকাম না এক্সপেন্সেস? সেলিং কমিশন হচ্ছে কোম্পানির এক ধরনের এক্সপেন্সেস, ঠিক আছে? সেলিং কমিশন টাকাটা পেমেন্ট করতে হয়। এবার সেলিং কমিশন কার উপর হয়? সেলিং কমিশন অলওয়েজ সেলের উপর হয়, ঠিক আছে তো? এবার সেলিং কমিশন হবে সেলের উপর 2%, ঠিক আছে তো? সেলের উপর 2%। তো এখানে সেল কত দেখতে পাচ্ছ তোমরা? তোমরা সেল কত দেখতে পাচ্ছ? এখানে সেল বলতে ক্রেডিট সেলের কথা বলছে, যদিও পরে ক্যাশ সেল বলেছে, তো বলেই দিয়েছে ক্যাশ সেলের উপর কোনো কমিশন দেবে না, তার মানে ক্রেডিট সেলের উপরই কমিশন হবে। তো কোশ্চেনে যত যত ক্রেডিট সেল বলেছে তার উপর কমিশন হবে। এইবার দেখো তোমরা বলতে পারো স্যার জুলাই মাসে তো ক্রেডিট সেল হয়েছে 1,60,000, তার মানে জুলাই মাসে 1,60,000 হয়েছে, 1,60,000 2% মানে 3,200 টাকা কমিশন। তাহলে এই কমিশনটা কোন মাসে বসাবো, কোন ঘরে বসাবো আমরা? 3,200 টাকা যে জুলাই মাসে কমিশনটা কোন ঘরে বসাবো? দেখো বলেছে এই কমিশনের টাকাটা পেমেন্ট করবো 1 মাস পরে, তাহলে জুলাইয়ের টাকাটা কোন ঘরে বসা উচিত? জুলাইয়ের টাকাটা আগস্টে বসা উচিত। আমাকে কি আগস্টের ঘর করতে বলেছে? না, তাহলে আগস্টের ঘরে বসবে না। তাহলে আগস্টের টাকাটা সেপ্টেম্বরের ঘরে বসবে। তাহলে কি লিখবে এখানে? কমিশন। লিখবে 2% অন সেলস, ঠিক আছে তো? তো সেল কত ছিল? সেল ক্রেডিট সেল ছিল জুলাই মাসে 1,60,000 ছিল, ওটা দরকার নেই। তারপর আগস্ট মাসে ছিল 1,85,000। আগস্ট মাসে ছিল 1,85,000, আর 2% করলে হবে কত? 3,700। এটা কিনা সেপ্টেম্বরের ঘরে বসাবো। তারপর সেপ্টেম্বর মাসে কত ছিল? সেপ্টেম্বর মাসে সেল হয়েছিল 2,10,000, তার উপর 2% করলে হবে 4,200। এবার সেপ্টেম্বর মাসে সেল হয়েছিল কত? 2,45,000, ঠিক আছে, তার 2% করলে হবে 4,900। আর আর নভেম্বর মাসে সেল ছিল কত? 1,78,000, তাই তো? তার উপর 2% করবো, কত হবে? 3,560। এবার দেখো এফ নম্বর পয়েন্টটা কি বলেছে? এফ নম্বর পয়েন্টটা বলেছে একটা মেশিন কেনা হয়েছে, তো মেশিনের জন্য খরচ করা হয়েছে 50,000 টাকা, যে টাকাটা পেমেন্ট করেছে অক্টোবর মাসে। তাহলে কি লিখবে? পারচেস অফ মেশিনারি, ঠিক আছে তো? পেমেন্ট তো পারচেস অফ মেশিনারি, পেমেন্টটা লিখবে পারচেস অফ মেশিনারি বলে কোন মাসে খরচ করেছে? অক্টোবর মাসে, অক্টোবরের ঘরে 50,000 টাকা লিখে দেবে। আর কোনো অ্যাডজাস্টমেন্ট আছে? আর একটাই অ্যাডজাস্টমেন্ট আছে, সেটা হচ্ছে লাস্ট অ্যাডজাস্টমেন্ট। বলেছে এক্সপেক্টেড ক্যাশ সেল প্রতি মাসে 15,000 টাকা। বলছে প্রতি মাসে ক্যাশ সেল হয়েছে 15,000 টাকা। দেখো প্রতি মাসে ক্যাশ সেল হয়েছে, অর্থাৎ জুলাই মাসে যেই ক্যাশ সেল হয়েছে, ক্যাশ সেল হয়েছে মানে কি? কাস্টমার এসছে দোকানে, গুড সোল্ড করেছে, টাকা দিয়েছে, জুলাই মাসে টাকা পাওয়া গেছে। আর আগস্ট মাসে যেই সেলটা হয়েছে আগস্ট মাসে পাওয়া গেছে। আর সেপ্টেম্বর মাসে যেই সেল হয়েছে সেই টাকাটা সেপ্টেম্বরেই পাওয়া গেছে। তা আমার কোন মাস থেকে অঙ্ক করতে বলেছে? আমাকে দেখো সেপ্টেম্বর মাস থেকে অঙ্ক করতে বলেছে, তাই এখানে লিখবো টাকা পাওয়া গেছে মানে রিসিপ্ট, রিসিপ্টের ঘরে লিখবো ক্যাশ সেলস প্রতি মাসে 15,000 টাকা করে। দেখো ক্যাশ সেলের টাকাটা দেরি করার ব্যাপার নেই, যেই মাসে সেল হবে সেই মাসেই টাকা দেবে। ক্যাশে যেই মাসে সেল হবে সেই মাসে ক্যাশেই টাকা পেয়ে যাবে না, তাই জন্য হয়ে গেছে। আর ক্যাশ সেল পাওয়া, ক্যাশ সেল হওয়া মানে কোম্পানির একটা রিসিপ্ট বা ইনকাম বলতে পারো। তো হয়ে গেল অঙ্কটা মোটামুটি শেষ। এবার জাস্ট আমাকে ট্যালি করতে হবে, ব্যালেন্স করতে হবে। প্রথমে কি করব দেখো, প্রথমে কি আছে? প্রথমে সেপ্টেম্বর মাসটা দেখো, প্রথমে সেপ্টেম্বর মাস মেলাবো, ঠিক আছে তো? এরকম দাগ কেটে দেবো। দেখো সেপ্টেম্বর মাসের এই তিনটে, সেপ্টেম্বর মাসের আগে রিসিভ ওপেনিং ছিল 10,500 টাকা, আর রিসিভড হয়েছে 1,60,000 আর 15। এই তিনটে যোগ করে দেখবো সেপ্টেম্বর মাসে এত টাকা আমার কাছে ইনফ্লো হয়েছে, অর্থাৎ এত টাকা আমার কাছে সেপ্টেম্বর মাসে রিসিভড হয়েছে, ঠিক আছে? করে কত হচ্ছে তোমার? 1,85,500। এটাকে কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি টোটাল রিসিপ্ট। অর্থাৎ সেপ্টেম্বর মাসে আমার কাছে টোটাল রিসিপ্ট হয়েছে কত? ব্যাকেটে বা গোল করে বড় হাতের এ লিখে দিলাম, ঠিক আছে, ক্যাপিটাল লিখে দিলাম। তাহলে সেপ্টেম্বর মাসে আমাকে টোটাল রিসিপ্ট হয়েছে কত? 1,85,500। এবার দেখতে হবে
সেপ্টেম্বর মাসে আমার কাছ থেকে পেমেন্ট হয়েছে কত টাকা? এইটা 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 এই 5টা যোগ করে দেখি কত হয়েছে। 1,53,700। তো এটাকে কি লিখবো? টোটাল পেমেন্ট, বি বলে লিখবো। এত টাকা আমার কাছে এসছে, রিসিভড হয়েছে, সেপ্টেম্বর মাসে এত টাকা রিসিভড হয়েছে আর সেপ্টেম্বর মাসে এত টাকা পেমেন্ট হয়েছে। এবার দেখি আমার কাছে এসছে 1,85,500, ঠিক আছে তো, আর বেরিয়ে গেছে 1,53,700, ঠিক আছে তো। তার মানে কত টাকা আমার কাছে পড়ে রয়েছে এখনো পর্যন্ত, যে বাকি টাকাটাই আমার কাছে পড়ে রয়েছে। কত টাকা পড়ে রয়েছে তাই হিসাব করে দেখলাম, 31,800 টাকা। 31,800 টাকা, ঠিক আছে, এত টাকা পড়ে রয়েছে। তাহলে এটাকে কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি ক্লোজিং ব্যালেন্স, ঠিক আছে, এটাকে বলতে পারি ক্লোজিং ব্যালেন্স। তো ক্যাশ বাজেট মানে আমরা এইগুলো এস্টিমেট করছি, এস্টিমেট, ঠিক আছে, এইগুলো আমরা এস্টিমেট করছি যে সেপ্টেম্বর মাসের শেষে আমার হাতে 31,800 টাকা পড়ে থাকতে পারে, ঠিক আছে, একটা এস্টিমেট করছি। এই যে সেপ্টেম্বর মাসের শেষে যে 31,800 টাকা পড়ে থাকতে পারে, সেটাই তো আমার অক্টোবর মাসের ওপেনিং হয়ে যেতে পারে। আমরা কি জানি, ধরো এটা আমার কি চলছে, এপ্রিল মাস, এপ্রিল মাসের 30 তারিখে আমার পকেটে যা টাকা থাকবে সেটাই তো আমার মে মাসের 1 তারিখে হবে, তাই তো। আমরা কি জানতাম, এই মাসের ক্লোজিং ব্যালেন্স মানেই তো পরের মাসের ওপেনিং ব্যালেন্স। আমরা কি বলবো, এই সেপ্টেম্বর মাসের ক্লোজিং 31,800 হলে এটাই তো অক্টোবর মাসের ওপেনিং হবে। তাহলে অক্টোবর মাসের ওপেনিং কত লিখবো আমরা? 31,800 টাকা, ঠিক আছে তো। এবার অক্টোবর মাসের রিসিভ গুলো যোগ করব, এই টাকা এই টাকা এই টাকা, 3টে টাকা যোগ করব। যোগ করে হচ্ছে কত? 2,31,800 টাকা, ঠিক আছে তো। এইবার অক্টোবর মাসে টোটাল পেমেন্ট গুলো যোগ করে দেখি কত হচ্ছে। 2,19,700 টাকা অক্টোবর মাসে টোটাল পেমেন্ট গুলো যোগ করে। অক্টোবর মাসে আমার রিসিভ হয়েছে এত টাকা আর অক্টোবর মাসে পেমেন্ট হয়েছে এত টাকা। তাহলে এটা থেকে এটা মাইনাস করে দাও, এটা থেকে এটা মাইনাস করবো। 2,31,000 আমার কাছে এসছে আর 2,19,000 বেরিয়ে গেছে। যে বাকি টাকাটা আছে এটাই আমার অক্টোবর মাসের ক্লোজিং ব্যালেন্স। কত হচ্ছে? 12,100 টাকা। আর অক্টোবর মাসে যেটা ক্লোজিং ব্যালেন্স সেটাই তো নভেম্বরের ওপেনিং। তো এখানে লিখবো নভেম্বরের ওপেনিং এ লিখবো 12,100 টাকা। এবার এই 3টে যোগ করব, কত হচ্ছে? 2,37,100 টাকা। এবার নভেম্বর মাসের পেমেন্ট গুলো যোগ করে দিই কত হচ্ছে? 2,09,000 টাকা। এই যে নভেম্বর মাসে যে 2,37,100 টাকা রিসিভড হয়েছে আর 2,09,000 টাকা পেমেন্ট হয়েছে, এটা মাইনাস করে দেখো কত হচ্ছে? 36,200 টাকা। অর্থাৎ নভেম্বর মাসের আমার ক্লোজিং ব্যালেন্স 36,200। নভেম্বর মাসের ক্লোজিংই তো আমার ডিসেম্বর মাসের ওপেনিং। এখানে লিখবো 36,200। এখানে কত হচ্ছে? 2,96,200। এবার ডিসেম্বর মাসে টোটাল পেমেন্ট হয়েছে কত? 1,48,460। 1,48,460। তো ডিসেম্বর মাসে এত টাকা রিসিভড হয়েছে আর এত টাকা পেমেন্ট হয়েছে। তো বাকি যে টাকাটা পড়ে আছে সেটাই ডিসেম্বর মাসের ক্লোজিং ব্যালেন্স। কত হচ্ছে? 1,47,740। এই হচ্ছে অঙ্ক, এত সোজা অঙ্ক। তাহলে কেমন, কতটা কঠিন দিতে পারে এই অঙ্কে? এই অঙ্ক মানে ক্যাশ বাজেট কতটা কঠিন হতে পারে? সেলের একটা একটু ক্রিটিক্যাল টাইপের অ্যাডজাস্টমেন্ট হতে পারে, সেলের পারচেসের অ্যাডজাস্টমেন্ট হতে পারে, ওয়েজের অ্যাডজাস্টমেন্ট হতে, এই 3টেই অ্যাডজাস্টমেন্ট হতে পারে, যেটা আমি আস্তে আস্তে অঙ্কগুলো দেখিয়ে দেবো। সেই অ্যাডজাস্টমেন্টগুলো এমন কিছু টাফ নয়। যাই হোক, এর পরবর্তী অঙ্কে চলে আসছি। দেখো আজকে যেই অঙ্কটা লাস্ট করাবো, ঠিক আছে, আজকে ক্যাশ বাইরে এটাই লাস্ট অঙ্ক করাবো, আবার পরের ক্লাসে আবার ক্যাশ বাইরের বাকি অঙ্কগুলো করবো, ঠিক আছে তো। এটা দেখো কোন সালে এসেছিল, সিইউ বিকম অনার্স 2005 এ এসেছিল, ভালো অঙ্ক আছে খুব। বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার আ ক্যাশ বাজেট ফর দ্য কোয়ার্টার এন্ডিং 30/6/2005, আর 30শে জুন 2005-এ কোয়ার্টার এন্ড করেছে। তাহলে কোন মাসে অঙ্ক করতে হবে তোমাকে? এপ্রিল মে জুন, 3 মাসের অঙ্ক করতে হবে, ঠিক আছে তো। তো এখানে মান্থ দিয়েছে দেখো, ফেব্রুয়ারি দিয়েছে, মার্চ দিয়েছে, এপ্রিল দিয়েছে, মে দিয়েছে, জুন দিয়েছে।
সেলের ইনফরমেশন দিয়েছে, পারচেসের ইনফরমেশন দিয়েছে, ওয়েজেসের ইনফরমেশন দিয়েছে, আদার এক্সপেন্সের ইনফরমেশন গুলো দিয়ে দিয়েছে। এক্সট্রা কি ইনফরমেশন বলেছে, যেহেতু তোমাকে এপ্রিল মাস থেকে ক্যাশ বায়ারটা করতে হবে, এপ্রিল মাসের ব্যালেন্স বলবে। এপ্রিল মাসের ওপেনিং ব্যালেন্স কত ছিল, 10,000 টাকা। এবার একটা ভালো অ্যাডজাস্টমেন্ট বলছে, অ্যাডজাস্টমেন্টটা খুবই ভালো, বলছে সেলস 20% রিয়ালাইজড ইন দ্য মান্থ অফ সেল। বলছে সেলের ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশন কি বলেছে, বলছে 20% রিয়ালাইজড ইন দ্য মান্থ অফ সেল। মানে আমি এখানে ফেব্রুয়ারি মাস থেকে অঙ্ক বলেছে, আমি ধরি প্রথমে ফেব্রুয়ারি মাসের কথাই যদি বলি, ফেব্রুয়ারি মাসে যত টাকা সেল হয়েছে তার 20% যদি ফেব্রুয়ারি মাসে দিয়ে দেয় কাস্টমার, ঠিক আছে, তাহলে তাকে 2% ডিসকাউন্ট দেবে। মানে ধরে নিচ্ছি ফেব্রুয়ারি মাসে কোনো কাস্টমারকে আমি 1,00,000 টাকার গুডস সোল করেছি, ঠিক আছে, কাস্টমারকে 1,00,000 টাকার গুডস সোল করেছি, ওকে একটা অফার দিয়েছি, তুমি যদি এই মাসে 20% মানে 20,000 টাকা যদি পেমেন্ট করে দাও, তাহলে তোমার থেকে 20,000 টাকা নেবো না, 20,000 থেকে 2% কম নেবো, ঠিক আছে। তো 20,000 2% কত হবে, 400 টাকা, মানে তোমার থেকে 19,600 টাকা নেবো, ঠিক আছে। তো তো ঠিক আছে। আর বাকি যে 80% বেঁচে থাকবে, বাকি 80% টাকাটা বলছে ব্যালেন্স রিয়ালাইজ আফটার 2 মান্থ অফ সেল, বাকি টাকাটা 2 মাস পরে দিলেও চলবে, ঠিক আছে। পয়েন্টটা বোঝা গেল। 3 নম্বর পয়েন্ট বলছে 4/5 অফ ক্রেডিট পারচেজ, যত টাকা ক্রেডিট পারচেজ ছিল তার 4/5 পে করা হবে 1 মাস পর, পারচেজ করার 1 মাস পর পেমেন্ট করবে। আর বাকি যে 1/5 আছে সেই টাকাটা কি বলে, নেক্সট টু দ্যাট মান্থ দ্য ব্যালেন্স 1/5 ইজ পেড। মানে নেক্সট টু দ্যাট মান্থ মানে 4/5 তো 1 মাস পর দিলাম, ওই 1 মাসের পরের মাস মানে 2 মাস পর, টোটাল 2 মাস পর। ওয়েজেস পেড 3/4 অন দ্য ডিউ ডেট, ওয়েজেস পে করবে 3/4 ডিউ ডেটে, আর তার মধ্যে 1/4 ডিউরিং নেক্সট মান্থে। বলছে 3/4 ওয়েজেস পেড করবে মানে নর্মাল মান্থেই, মানে যেই মাসেটা সেই মাসেই দেবে 3/4, আর বাকি যে 1/4 আছে সেটা পরের মাসে দেবে। তাহলে বলছে আদার এক্সপেন্স আর পেড ল্যাগ অফ 1 মান্থ, আদার এক্সপেন্স টাকাটা 1 মাস পরে দেবে, 1 মাস দেরি করে দেবে। তারপর বলছে ইনকাম ট্যাক্স ₹25,000 ডিউ অন অর বিফোর 36/2005, মানে এত তারিখে ইনকাম ট্যাক্সের টাকাটা দিয়ে দেবে, অর্থাৎ জুন মাসে ইনকাম ট্যাক্স দেবে। তো অঙ্কটা পড়ে বোঝা গেল, ঠিক আছে। তো এবার অঙ্কটা করছি, দেখো। তো দেখো প্রথমে দাগটা কেটে নিয়েছি, দাগটা কেটে কি লিখেছি, ইন দা বুকস অফ, কোম্পানির নাম বলেনি তাই ডট 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 দিয়েছি। তারপর লিখেছি ক্যাশ বাজেট, যেই বাজেটটা করছি। তারপর লিখেছি ফর দা 3 মান্থ এন্ডিং, আগেরটা যেমন বলেছিল 4 মান্থ এন্ডিং, এখানে বলেছে 3 মান্থ এন্ডিং, ডেটটা কত বলেছে 36/2005, অর্থাৎ এই জুন মাসে যদি এন্ড হয়, ঠিক আছে, তার 3 মাস যদি জুন মাসে এন্ড হয় তাহলে শুরু হয়েছিল কবে, এপ্রিল মাস থেকে, এপ্রিল মে জুন, পার্টিকুলার্স। প্রথমে লিখবো ওপেনিং ব্যালেন্স। তো তোমরা কোশ্চেনটা দেখে বলো এপ্রিল মাসে ওপেনিং ব্যালেন্স কত টাকা দিয়েছিল। তো কোশ্চেন দেখে যা বুঝলাম এপ্রিল মাসে ওপেনিং ব্যালেন্স বলেছিল 10,000 টাকা, তাই এপ্রিল মাসের ঘরে লিখে দিলাম 10,000 টাকা। তারপর কি লিখেছিলাম আগেরটায়, রিসিপ্ট, এখানে লিখেছিলাম রিসিপ্টস, ঠিক আছে। তো এখানে লিখবো রিসিপ্টস, ঠিক এরকম জায়গায় লিখবো পেমেন্ট, পেমেন্টস, ঠিক আছে। তো তো দেখো 2 নম্বর অ্যাডজাস্টমেন্টটা করি, 2 নম্বর অ্যাডজাস্টমেন্টটা না তোমাকে একটা ওয়ার্কিংস করতে হবে, সেই ওয়ার্কিংসে চলে যায়, ঠিক আছে। তো তো এই অঙ্কগুলোতে, ক্যাশ ব্যাক অঙ্কগুলোতে তোমাকে যে সেল থেকে 2 নম্বর অ্যাডজাস্টমেন্টের পুরো সেলের অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, সেল থেকে যেই ওয়ার্কিংসটা করতে হয়, সেলের যেই ওয়ার্কিংসটা করতে হয়, ঠিক আছে, সেটাকে বলে কালেকশন ফ্রম ডেটার্স, অর্থাৎ ডেটার্সের থেকে বা কাস্টমারের থেকে আমরা কত টাকা কালেক্ট করতে পেরেছি সেটাই ওয়ার্কিংস করতে হবে, ঠিক আছে। তো সেই ওয়ার্কিংস এর নাম লেখো কালেকশন ফ্রম ডেটার্স। তো দেখো বেশ কিছুটা জায়গা ছেড়ে, মানে যতটা জায়গার দাগ কেটে নিয়েছি, দাগের নিচে লিখবো ওয়ার্কিংস বলে লিখবো কি, নোট নাম্বার 1, ঠিক আছে। তো নোট নাম্বার 1 এখানে লিখলাম নোট নাম্বার 1 কি, কালেকশন ফ্রম ডেটার্স। এবার কোশ্চেনের ডেটাগুলো আরেকবার দেখে নাও। কোশ্চেনে মেইন যে কোশ্চেনে সেল বলেছিল সেটা কোন মাস থেকে সেল দিয়েছিল, কোন মাস থেকে সেল দিয়েছিল, কোন মাসের ক্যাশ বাইট করতে বলছি সেটা বলছি না, আমাকে তো ক্যাশ বাইট 3 মাসের করতে বলছি, এপ্রিল মে জুন, আমি সেটা জিজ্ঞাসা করছি না, আমি বলতে চাইছি যে কোন মাসের থেকে কোন মাসে সেল দিয়েছিল, এখানে কি এপ্রিল মে জুন এই 3 মাসের সেল দিয়েছিল নাকি তার বেশি সেল দিয়েছিল। এই কোশ্চেনে তোমাকে সেল দিয়েছিল ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে জুন মাস অবধি,
তাহলে তুমি যে এখানে মাসের নামগুলো লিখবে, ফেব্রুয়ারি থেকে জুন লিখবে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। এইবার প্রতি মাসের যা যা সেল বলেছিল সেই সেলগুলো সেই সেই মাসে বসিয়ে দাও। তাই এখানে লিখছি, দেখো সেল বলে লিখছি, সেলস, ফেব্রুয়ারি মাসে কত টাকা সেল ছিল, সব এইগুলো দেখে দেখে বসাবো। দেখো ফেব্রুয়ারি মাসে বলেছিল সেল হয়েছে 2,40,000, মার্চ মাসে সেল হয়েছে 2,60,000, এপ্রিলে সেল হয়েছে 1,60,000, মেতে সেল হয়েছে 2,32,000, জুনে সেল হয়েছে 1,76,000। তো কোশ্চেনে কি বলেছিল, কোশ্চেনে বলেছিল যে কাস্টমারদের একটা অফার দিয়েছে, একটা প্রপোজাল দিয়েছিল, বলছে দেখো তোমাদেরকে এই মাসে যত টাকা সেল করলাম, তোমরা যদি এই মাসে যদি 20% পেমেন্ট করে দাও তাহলে তোমাদের 2% ডিসকাউন্ট দেবো। তা আমরা ধরে নিচ্ছি কাস্টমার সেই অফারটা অ্যাকসেপ্ট করেছে। ঠিক আছে, যদি অফারটা অ্যাকসেপ্ট করে তাহলে কি হবে, এরকম দাগ দিয়ে দিলাম। এখানে লিখবো 20% অফ দিস মান্থ সেলস, 20% অফ দিস মান্থ সেলস। আর 2,40,000 20% বলেছে। ফেব্রুয়ারি মাসে আমি কাস্টমারকে বলেছি দেখো তোমাদের তো এই মাসে 2,40,000 টাকার গুড সেল করলাম, এই মাসে যদি তোমরা 20% দিয়ে দাও তাহলে তোমাদের আমি 2% ডিসকাউন্ট দেবো। তা 2,40,000 20% কত হয়, 48,000 টাকা। ঠিক আছে তো, তো দেখো 2% ডিসকাউন্ট দেবে, তাহলে ডিসকাউন্ট দিলে কি হবে, মাইনাস হবে, তাহলে কি এই টাকা কি তাকে দিতে হচ্ছে, এই টাকাটা 48,000 টাকা কিন্তু কাস্টমারকে দিতে হচ্ছে না, 2% ডিসকাউন্ট দিতে হচ্ছে, তাহলে ডিসকাউন্ট দিলে তো টাকাটা কমে যাবে। তাহলে লিখবো ডিসকাউন্ট কত পার্সেন্ট, 2%। তাহলে 48,000 2% কত হয়, 960 টাকা। ঠিক আছে তো, তার মানে কত টাকা নিচ্ছে ওর থেকে, 47,040 টাকা। তার মানে ফেব্রুয়ারি মাসে যতজন কাস্টমার ছিল কাস্টমার থেকে টোটাল কালেক্ট করতে পেরেছে কত, এই টাকাটা কালেক্ট করতে পেরেছে। 48,000 টাকার অফার বলেছিল, 48,000 টাকা যদি তোমরা দিয়ে দাও তাহলে 2% ডিসকাউন্ট, ডিসকাউন্ট 960, তাহলে কত টাকা নেবে ওতে, 47,040। একই রকম ভাবে করবো 2,60,000 20%, মানে 26 দুগুণে 52, মানে 52,000, তার উপর 2% 1,040 হচ্ছে, বাদ দিয়ে হচ্ছে 50,960। এবার 1,60,000 20%, 1,60,000 20%, 32,000, 32,000 ওপর 2% করলে হচ্ছে 640, মাইনাস করে হবে 3,1360। এবার 2,32,000 20% কত হচ্ছে 46,400, ডিসকাউন্ট 2% করলে হচ্ছে 928, মাইনাস করে হচ্ছে 45,472। তাহলে 1,76,000 20% কত হচ্ছে 35,200, তার উপর 2% 704, মাইনাস করে হচ্ছে 34496। ঠিক আছে, তো এটা তো একটা কালেকশন হচ্ছেই, এই টাকাটাও ফেব্রুয়ারি মাসে, মানে এই কোম্পানি ফেব্রুয়ারি মাসে এত টাকা কালেক্ট করেছে, অর্থাৎ 20% টাকা কালেক্ট করেছে এত টাকা, মার্চ মাসে 20% কালেক্ট করে এত টাকা, এপ্রিল মাসে 20% কালেক্ট করে এত টাকা, মে মাসে 20% কালেক্ট করে এত টাকা, জুন মাসে 20% কালেক্ট করে এত টাকা। তার মানে এখনো কত পার্সেন্ট কালেকশন করা বাকি আছে, এই যে টোটাল 2,40,000 টাকা এখনো কত পার্সেন্ট কালেক্ট করা বাকি আছে, এখনো 80% কালেক্ট করা বাকি আছে। এই 2,40,000 যে 80% কালেক্ট করবে এই টাকাটা কবে পাবে, কি বলেছে কোশ্চেনে, কোশ্চেনে বলছে বাকি যে টাকাটা আছে সেটা 2 মাস পর পাবে। অর্থাৎ এই 2,40,000-এর বাকি 80% এই ফেব্রুয়ারির টাকাটা কোন মাসে কি পাবে, ফেব্রুয়ারির টাকাটা পাবে এপ্রিলে। ঠিক আছে, 2 মাস পর। এই 2,40,000-এর 80% কত হচ্ছে দেখো, 1,92,000। ঠিক আছে তো, সেম ভাবে এই 2,60,000-এর 80% করবো, 2,60,000-এর 80% মার্চ মাসের টাকাটা কোন মাসে পাবে, 2 মাস পর, মানে এই মে মাসে পাবে, মার্চ মাসের টাকাটা এই যাবে মে মাসে, কত হচ্ছে 2,08,000। সেম ভাবে এপ্রিল মাসের টাকাটা কোন মাসে পাবে, মে মাসে, এই সরি এপ্রিল মাসের টাকাটা পাবে জুন মাসে, এপ্রিলের টাকাটা 2 মাস পর মানে জুনে পাবে, 1,60,000-এর 80% করবো,
কত হচ্ছে 1,28,000। তাহলে দেখো এবার ক্যালকুলেট করব। এবার দেখো আমি না এই এপ্রিল মাসের বের করব, এপ্রিল মাসের টোটালটা করব, মে মাসে টোটাল করব, জুন মাসে টোটাল করব। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আমি কেন ফেব্রুয়ারি টোটাল করব না, কেন এপ্রিল মার্চে টোটাল করব না। ফেব্রুয়ারি মার্চে টোটাল করব না কারণ আমার ক্যাশ বাইট করতে হবে এপ্রিল মে জুন, তাই এপ্রিল মে জুনের ক্যালকুলেট করব। তার মানে এই ঘরগুলো কেন লিখেছিলাম, এই ঘরগুলো লিখেছিলাম এই হেল্পের জন্য, এই যে এই নালে এই ঘরটা বের করতে অসুবিধা হতো। যাই হোক এটা যোগ করি, 223,360, এটা হচ্ছে 253,472, এটা হচ্ছে 162,496। ঠিক আছে, টোটাল কালেকশন করলাম কত, টোটাল কালেকশন করলাম দেখো এইটা হচ্ছে টোটাল কালেকশন, টোটাল কালেকশন। আর এই কালেকশন ফর্ম ডেটা যদি একবার মাথায় ঢুকে যায় তার মানে ধরে নাও ক্যাশ ব্যাট চেয়ে গেছো, আর কিছু নেই। এই যে ক্যাশ ব্যাট করতে যাদের অসুবিধা হয় সেই এই কালেকশন ফর্ম ডেটাসটা গিয়েই অসুবিধা পড়ে। ঠিক আছে, কালেকশন ফর্ম ডেটা যদি একবার মাথায় ঢুকে যায় তার মানে ক্যাশ ব্যাটের কিছু নেই। ঠিক আছে, এরকমই যখন ক্রেডিটার্সকে পেমেন্ট করবো এরকমই হতে পারে, এরকমই হবে। তাহলে কি কি কোন টাকাগুলো লিখবে, এপ্রিলেরটা এপ্রিলে বসাবো, মেটা মেতে বসাবো, জুনেরটা জুনে বসাবো। এবার প্রশ্ন হলো এটা রিসিপ্টে বসবে না পেমেন্টে বসবে। দেখো ডেটার্সের থেকে টাকা কালেক্ট করলাম মানে কি আমরা রিসিপ্ট নিত, তাহলে রিসিপ্টের ঘরে বসবে। রিসিপ্টের ঘরে লেখো, এখানে লেখো কালেকশন ফ্রম ডেটার্স। কত লিখবো, এপ্রিলে লিখবো 223,360, 253,472, 162,496। দেখো রিসিপ্টে কি বসবে, ঠিক আছে, রিসিপ্টে কি বসবে নর্মালি যদি মনে হয় এই ঘটনাগুলোর ফলে আমার ইনকাম হচ্ছে সেইগুলোই রিসিপ্টে বসবে, ইনকাম। ঠিক আছে, কিন্তু সেই ইনকামটা ক্যাশে হতে হবে, ক্যাশে সেই ইনকামটা দেখতে হবে যেন ক্যাশ টাকা যেন পাও। ঠিক আছে, তো তো ক্যাশ রিসিপ্ট যদি হয় সেটা এখানে বসবে, আর যদি ক্যাশ পেমেন্ট হয় সেই পেমেন্টে বসবে। ঠিক আছে, তো তো যাই হোক হয়ে গেছে, এবার পেমেন্টে চলে আসি। পরের যে পরের যে অ্যাডজাস্টমেন্টটা করতে বলেছে সেই অ্যাডজাস্টমেন্টটা কি বলেছে, এটা পারচেস রিলেটেড অ্যাডজাস্টমেন্ট দিয়ে বলছে এই মাসে যত টাকা পারচেস করেছি তার মধ্যে তার 4/5 টাকাটা আমি পরের মাসে দেবো, আর বাকি যে 1/5 তার পরের মাসে দেবো। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যেই টাকাটা পারচেস করেছি সেই টাকার পেমেন্টটা করবো মার্চ মাসে 4/5 পেমেন্ট করবো, আর বাকি যে 1/5 পড়ে থাকবে ফেব্রুয়ারি মাসের টাকাটা এপ্রিল মাসে গিয়ে দেবো। তো এটাও ওয়ার্কিংস করতে হবে। দেখো 2 নম্বর নোট কি করব, পেমেন্ট টু ক্রেডিটার্স, নোটটার নাম হবে পেমেন্ট টু ক্রেডিটার্স। তো একই রকম মাসের নামগুলো লিখবো, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। ঠিক আছে, তো এবার পারচেসের অ্যামাউন্ট গুলো বসাও, দেখে দেখে পারচেসের অ্যামাউন্ট গুলো বসাও, ফেব্রুয়ারি মাসেরটা, মার্চেরটা, এপ্রিলেরটা, মেটা, জুনেরটা। তো আমি যথারীতি কোশ্চেনটা দেখে বসিয়ে দিলাম, ফেব্রুয়ারি মাসের টাকাটা বসালাম, ফেব্রুয়ারি মাসের পারচেস বসালাম, মার্চের পারচেস বসালাম, এপ্রিলের পারচেস বসালাম, মের পারচেস বসালাম, জুনের পারচেস বসালাম। ঠিক আছে, তো একটা দাগ দিয়ে দিলাম, বলছে কি 4/5 পেমেন্ট করব, তা লিখবো কি এখানে 4/5 of the credit purchase paid after 1 month। বলছে 4/5 of the credit purchase paid after 1 month, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যত টাকা ক্রেডিটে পারচেস করেছি। ঠিক আছে, তো এখানে পুরোপুরি পারচেসটা ক্রেডিট পারচেসই বলেছে, কোশ্চেনে কিছু বলেনি কত টাকা ক্যাশ পারচেস, আমি ধরে নেবো পুরোটাই ক্রেডিট পারচেস হয়েছে না। কোশ্চেনে যখনই দেখবে পারচেস বলুক বা সেল বলুক, কোশ্চেনে যদি মেনশন করা না থাকে ক্যাশ পারচেস না ক্রেডিট পারচেস, তুমি কোন পারচেস ধরবে, অলওয়েজ ক্রেডিট পারচেস ধরবে। ঠিক আছে, তো তো এখানে 1,68,000 ধরে নিচ্ছি ক্রেডিট পারচেস ছিল, তার মধ্যে 4/5 পেমেন্ট করছি 1 মাস পর, মানে এই 1,68,000 4/5 মার্চ মাসে গিয়ে দেবো। এই 1,68,000 4/5 দেবো কবে, মার্চ মাসে, মানে 1 মাস পর পেমেন্ট করবো।
কত হবে 1,34,400। এবার 2 লাখের 4 ফিফ করবো, কত হচ্ছে 1,60,000। এবার 2 লাখ 8 এর 4 ফিফ করবো, কত হচ্ছে 1,66,400। আর 2 লাখ 12 4 ফিফ করবো 1,69,600। তাহলে বোঝা গেল বাকি রইলো কত টাকার 1/5। তো লিখবো এখানে 1/5 অফ ক্রেডিট পারচেজ পেইড আফটার 2 মান্থ। তার মানে দেখো এই 1,68,000 মধ্যে 4/5 পেমেন্ট হয়ে গেল, বাকি রইলো কত, এখনো 1/5 বাকি আছে। বাকি যে 1/5 বাকি আছে সেই টাকাটা কবে পেমেন্ট করবো, তারপরের মাসে, অর্থাৎ ফেব্রুয়ারির 4/5, অর্থাৎ ফেব্রুয়ারির 4/5 মার্চে দিয়েছি, তাহলে ফেব্রুয়ারিতে আরো 1/5 বাকি আছে, সেটা দেবো তারপরের মাসে, অর্থাৎ এপ্রিলে দেবো। ফেব্রুয়ারিটা দেবো এপ্রিলে, মানে ফেব্রুয়ারির যে 1/5 বাকি আছে সেটা কবে গিয়ে দেবো, এপ্রিলে দেবো। তাহলে 1,68,000 1/5 কত হচ্ছে 33,600। 2 লাখের 1/5 কত হচ্ছে 40,000। আর 2 লাখ 8 এর 4/5 কত হচ্ছে, তাহলে যথারীতি আগেরটার মতন যোগ করব, কোন কোন মাস নেব, এপ্রিল নেব, মে নেব, জুন নেব। তো এপ্রিল মে জুন যোগ করব, কত হচ্ছে, এটা হচ্ছে 1,93,600, এটা হচ্ছে 2,06,400, আর এটা হচ্ছে 2,11,200। ঠিক আছে তো? তো এটা আবার ওখানে বসিয়ে দেবো, পেমেন্টে গিয়ে বসাবো, কি লিখবো, পেমেন্ট টু ক্রেডিটার্স এই টাকাগুলো, এপ্রিলেরটা এপ্রিলে লিখবো, মেটা মেতে লিখবো, জুনেরটা জুনে লিখবো। তো এখানে লিখবো পেমেন্ট টু ক্রেডিটার্স, এপ্রিলে লিখছি 1,93,600, মেতে লিখছি 2,06,400, আর জুনে লিখছি 2,11,200। এরপরে আর একটাই ওয়ার্কিংস বাকি, সেটা ওয়েজেস এর ওয়ার্কিংস। এই ওয়েজেস এর ওয়ার্কিংসটা করব, কেন কি বলেছিল, যত টাকা প্রতি মাসে যা যা ওয়েজেস আছে, তো ওয়েজেস এর টাকাটা বলেছিল কি 3/4 ওয়েজেস পেমেন্ট করবে কারেন্ট মান্থে, আর বাকি 1/4 ওয়েজেস পে করবে নেক্সট মান্থে। তো এর ওয়ার্কিংসটা করতে হবে। 3 নম্বর ওয়ার্কিংসটার নাম লিখছি, দেখো কি লিখছি, পেমেন্ট অফ ওয়েজেস। ওয়েজেসের টাকাটাও না ঘরগুলো নাম্বারে লিখবো, কোন কোন মাস ছিল অঙ্কে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তো ওয়েজেসের টাকাগুলো যথারীতি বসিয়ে দিই, কত কত বলেছিল ওয়েজেস। তো দেখো কোশ্চেনে ওয়েজেস বলেছিল কত, ফেব্রুয়ারি মাসে এত টাকা, মার্চে এত টাকা, এপ্রিলে এত টাকা, মেতে এত টাকা, জুনে এত টাকা। তো বলেছিল 3/4 ওয়েজেস পে করব কারেন্ট মান্থে। এখানে ডিউ ডেট বলেছিল, ডিউ ডেট বলতে ওয়েজেসের ডিউ ডেট বলতে বুঝি যেই মাসেরটা সেই মাসে, যতক্ষণ না কোশ্চেনে বলে দেবে ফেব্রুয়ারি মাসের ওয়েজেস নেক্সট মান্থে, তাহলে আমি ধরবো। দেখো ফেব্রুয়ারি মাসে কোনো ওয়ার্কার যদি জব করে তার ওয়েজেসের টাকাটা পে করব কোন মাসে, জেনারেলি ফেব্রুয়ারি মাসের টাকাটা ফেব্রুয়ারি মাসেই পেমেন্ট করব, কিন্তু কখনো কখনো ফেব্রুয়ারি মাসের টাকাটা মার্চ মাসে পেমেন্ট করা হয়। কিন্তু অরিজিনাল নিয়ম হচ্ছে ডিউ ডেট বলতে বোঝায় ফেব্রুয়ারি মাসের টাকাটা ফেব্রুয়ারি মাসেই পেমেন্ট করা ডিউ ডেট। তো এখানে বলেছে 3/4 পেমেন্ট করবো ডিউ ডেটে, তার মানে ডিউ ডেট কোশ্চেনে যখন মেনশন করে এটা ডিউ ডেট বলতে আমরা কি বুঝবো, ফেব্রুয়ারিতেই, অর্থাৎ কারেন্ট মান্থে 3/4 দিয়ে দিয়েছি। তাই এখানে লিখবো 3/4 পেড ইন কারেন্ট মান্থ। তাহলে 20,000 3/4 কত হয় 15,000 টাকা, 24,000 3/4 কত হবে 12,000, 18,000 টাকা, 16,000 3/4 কত হবে 12,000 টাকা, 20,000 3/4 15,000 টাকা, 16,000 3/4 12,000 টাকা। তাহলে বাকি রইলো কত, আরো লিখবো ব্যালেন্স 1/4 পেড আফটার 1 মান্থ। তার মানে এই যে 20,000 টাকা যে ছিল 3/4 এই মাসে দিয়ে দিয়েছি, তাহলে বাকি রইলো কত 1/4, এটা পরের মাসে দেবো, মানে 5,000 টাকা।
এটার 1/4 6,000 টাকা, এটার 1/4 এই মাসে হবে 4,000 টাকা, আর এই মে মাসের 1/4 জুনে গিয়ে হবে 5,000 টাকা। তো আমাকে যথারীতি কোন কোন মাসগুলো যোগ করতে হবে, লাস্ট 3 মাস, তাহলে এপ্রিল মে জুনের অঙ্ক বলেছে, তো এখানে লিখবো এখানে 18,000 টাকা, এখানে লিখবো 19,000 টাকা, আর এখানে লিখবো 17,000 টাকা। তো এটা ওখানে গিয়ে লিখবো পেমেন্ট অফ ওয়েজেস, পেমেন্টে লিখবো 18, 19 আর 17। এখানে লিখছি পেমেন্ট অফ ওয়েজেস 18,000, 19,000 আর 17,000। আচ্ছা, এখানে নোট নাম্বার করে লিখতে হবে। নোট 3, এটা হচ্ছে নোট 2, আর কালেকশন ফর্ম ডেটার্স হচ্ছে নোট 1। ঠিক আছে তো? তাহলে আর দুটো অ্যাডজাস্টমেন্ট বাকি। এবার বলে যে আদার এক্সপেন্সেস পেড করেছে ল্যাগ ইন পেমেন্ট 1 মান্থ, মানে আদার এক্সপেন্স টাকাটা 1 মাস দেরি করে পেমেন্ট করেছে। তার মানে পেমেন্টে লিখতে হবে আদার এক্সপেন্সেস 1 মাস দেরি করে করে পেমেন্ট করেছে। তার মানে ফেব্রুয়ারির টাকাটা মার্চে দেবে, আর মার্চের টাকাটা এপ্রিলে দেবে। আমার এপ্রিল মাসেরই তো অঙ্ক, তাই তো? এপ্রিল মে জুন, তার মানে মার্চের টাকাটা এপ্রিলে বসাবো। মার্চের আদার এক্সপেন্স ছিল 16,000, এটা এপ্রিলে বসাবো। তারপর এপ্রিলের আদার এক্সপেন্সেস ছিল 12,000, এটা মেতে বসাবো। আর মের আদার এক্সপেন্স ছিল 24,000, এটা জুনে বসাবো। হয়ে গেল। লাস্ট একটা অ্যাডজাস্টমেন্ট বলেছিল, এটা যে ইনকাম ট্যাক্স পে করবে জুন মাসে কত টাকা, 25,000 টাকা। জুন লাস্টের ঘরে এখানে লিখলাম 25,000 টাকা ইনকাম ট্যাক্স। তো অঙ্ক যথারীতি শেষ হয়ে গেল, এবার জাস্ট ক্যালকুলেশন করে দেবো, হয়ে যাবে। তো দেখো 10-এর সাথে 2,23,360 যোগ করলে কত হচ্ছে, 2,33,360। ঠিক আছে, তার মানে এপ্রিল মাসে ইনকাম হলো এত টাকা, রিসিভড হয়েছে। তার মানে এখানে কি লিখবো, এ দিয়ে লিখবো টোটাল রিসিভস। এবার পেমেন্ট গুলো করবো, পেমেন্ট গুলো মেলাবো, দেখো কত হচ্ছে। এপ্রিল মাসে পেমেন্ট হয়েছে এই টাকা, এই টাকা, এই টাকা, 3টে টাকা যোগ করে কত হচ্ছে, 2,27,600। বি দিয়ে লিখবো টোটাল পেমেন্ট। এবার দেখো এপ্রিলে টোটাল রিসিভড হয়েছে এত টাকা, এপ্রিলে টোটাল পেমেন্ট হয়েছে এত টাকা। তাহলে দেখতে হবে এপ্রিল মাসে কি হাতে কিছু টাকা বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। কত টাকা বেঁচে আছে? ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করে বেরোচ্ছে 5,760, অর্থাৎ এপ্রিল মাসে আমার হাতে এত টাকা পড়ে আছে। এটাকে কি বলে, এ মাইনাস বি দুটো মাইনাস করে লিখবো ক্লোজিং ব্যালেন্স। তার মানে এপ্রিল মাসের যেটা ব্যালেন্স আছে সেটাই মে মাসের ওপেনিং ব্যালেন্স। 5,760, এই দুটো অ্যাড করব, কত হচ্ছে, 2,59,232। ঠিক আছে তো? মে মাসে রিসিভ করেছি এত টাকা। এবার দেখি মে মাসে কত পেমেন্ট করেছি, 2,37,400। এবার মে মাসের রিসিভড এত আর মে মাসের পেমেন্ট এত, ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করে হচ্ছে 21,832, অর্থাৎ মে মাসে এত টাকা বেঁচে গেছে। মে মাসে যত টাকা বেঁচে গেছে সেটাই জুন মাসের ওপেনিং। কত লিখবো, 21,832। এবার এই দুটো অ্যাড করব, দুটো অ্যাড করে হচ্ছে 1,84,328, 1,84,328। এবার জুন মাসে, ঠিক আছে তো, জুন মাসে এত টাকা এই খরচগুলো হয়ে, দেখি জুন মাসে কত খরচ হয়েছে। জুন মাসে খরচ হয়েছে 277,200। তার মানে কি বুঝতে পারছো, দেখো জুন মাসে আমি রিসিভ করেছি এত টাকা, আর জুন মাসে এত টাকা বেরিয়ে যাচ্ছে। তার মানে কি বুঝতে পারছি, অর্থাৎ যত টাকা রিসিভ করি তার তুলনায় বেশি খরচ হবে। ঠিক আছে, তার তুলনায় বেশি খরচ হবে। তার জন্য কোম্পানিকে আগে থেকেই অ্যালার্ট থাকতে হবে যে না, আমি জুন মাসে যত টাকা রিসিভ করতে পারবো তার চেয়ে বেশি খরচ হবে। ঠিক আছে তো? অর্থাৎ আমাকে আগে থেকেই শর্ট টার্ম লোনের ব্যবস্থা করে রাখতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে কি হচ্ছে, আমার হাতে কি টাকা পাচ্ছে না, হাতে টাকা পাচ্ছে না, উপরন্তু আমার ব্যাংকের থেকে এক্সট্রা ধার করতে হবে। এটাই হচ্ছে ব্যাংক ওভারড্রাফট। ঠিক আছে তো?
তো এটা ব্যালেন্স করে কত হচ্ছে 92,872, এটা মাইনাসে বেরোচ্ছে, অর্থাৎ ব্যাংকের থেকে এত টাকা আমার আগে থেকেই ব্যবস্থা করে রাখতে হবে, নাহলে কোম্পানি চালাতে অসুবিধা হয়ে যেতে পারে। তো আশা করি অঙ্কটা বোঝা গেল। এইগুলো যেমন হাতে টাকা বাঁচছিল, সারপ্লাস হচ্ছিল বলে ক্লোজিং ব্যালেন্স হয়েছে, অর্থাৎ ক্লোজিং ক্যাশ ব্যালেন্স, কিন্তু এটা নেগেটিভ হয়ে গেছে, তাই এটা ব্যাংক ওভারড্রাফট। তাই কোম্পানিকে ব্যাংকের থেকে ওভারড্রাফট ফেসিলিটি ব্যবস্থা করে রাখতে হবে, ঠিক আছে? তো এটাই বলেছি, জাস্ট এমনি আলাদা কোনো ট্রিটমেন্ট হবে, প্যাকেটে হবে। আচ্ছা, এবার প্রশ্ন হলো, তোমাদের বইতে তো অনেক ক্যাশ বাইট আছে, তুমি বলে এরপর কি ক্যাশ বাইটের অঙ্কগুলো পারবে? মোটামুটি যে দুটো অঙ্ক ক্যাশ বাইট করালাম, নতুন কোনো সেরকম কোনো ট্রিটমেন্ট পাবে না, ঠিক আছে? তো এই ট্রিটমেন্ট গুলোই থাকবে, ক্যাশ বাইটের অঙ্ক পারবে মানে ক্যাশ বাইট পুরোপুরি শেষ হয়ে গেছে, পরে একটা ক্লাস করালে মোটামুটি বুঝিয়ে যাবে যে কি হতে পারে, ঠিক আছে? তো চেষ্টা করো, বইয়ের অঙ্ক যদি করো, চেষ্টা করলে পারবে, ঠিক আছে? তো